প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ব্যবস- আহ, আজকে তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা হয়েছিল। তো তোমরা কেমন দিয়েছিলা একটু জানাও। তোমাদের ম্যানেজমেন্ট কেমন, এমসিকিউ কমন আসছে একটু জানাও। আর তোমরা সবাই কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলা, কেমন প্রশ্ন আসছিল, কেমন পরীক্ষা দিছো একটু জানাও। আজকে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব, যেহেতু কালকের পরের দিন তোমাদের পরীক্ষা। এই বিষয়টার উপর আমরা বিস্তারিত আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে আমার ভয়েস ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু এনশিওর করো। আর তোমাদের যে সকল বন্ধুরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে একটু মেনশন করে দাও, আর ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। আমরা এখনই ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। তার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ম্যানেজমেন্ট। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে পরীক্ষা ভালোই দিয়েছো না? ওকে। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রাম বোর্ডে 90% কমন, 21 প্লাস হয়েছে। ওকে, কমন পাইছেন না? ওকে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে অনেক প্রশ্ন হয়েছে তাইলে। তাইলে 21টা, কেউ বলতেছেন 25টা, কেউ বলতেছেন অনেক। আচ্ছা, তো কালকে সামনে যে পরীক্ষা আছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার, সেখানে ইনশাল্লাহ কমন পাবেন। আজকে যা আলোচনা করব, আজকে হচ্ছে ইনশাল্লাহ ক্লাসটা একটু বেশি বড় হবে, কারণ আজকে আমরা সবগুলো অধ্যায় টাচ করার চেষ্টা করব। তো এই কারণে ক্লাসটা একটু লম্বা হতে পারে। আর আপনারা ইনশাল্লাহ এই ক্লাসেও কমন পাবেন, এই ক্লাস থেকেও কমন পাবেন। একজনের 28টা হয়েছে না? ওকে, 27টা, 25টা, 28টা। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আলোচনায় যাচ্ছি। আর বেশি বিলম্ব করবো না, ক্লাস শুরু করে দিচ্ছি। দেখেন, তো আজকে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার হচ্ছে পুরো ব্যবস্থাপনা নিয়ে আলোচনা, পুরো ব্যবস্থাপনা নিয়ে আলোচনা, যেটাকে আমরা ম্যানেজমেন্ট বলি সেটা নিয়ে আলোচনা। আচ্ছা, তাহলে দেখেন, প্রথমত হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, ফার্স্ট চ্যাপ্টার ব্যবস্থাপনার ধারণা। এখানে হচ্ছে আমরা ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনার ক্রমবিকাশ, তারপরে হচ্ছে ব্যবস্থাপনার যে স্তরগুলো, ব্যবস্থাপনার যে কাজগুলো, সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। তো শুরুতে আসি, ব্যবস্থাপনা বলতে আমরা নর্মালি কি বুঝি। ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি, একটা প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা আছে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা বলা হয়। তাহলে কি বলছিলাম প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা আছে, এই লক্ষ্য অর্জনের জন্য, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা বলা হয়। তাহলে ব্যবস্থাপনার যে সংজ্ঞা, এটা আমরা সহজে বুঝে গেছি। ব্যবস্থাপনা হচ্ছে একটি ব্যবস্থাপনা কি করে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা বলা হয়। তাহলে ব্যবস্থাপনা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া, যেহেতু সমাজের মানুষজন আছে তাদেরকে নিয়ে কাজ করে। ব্যবস্থাপনা সর্বজনীন। কেন ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়? সর্বজনীন মানে হচ্ছে যে কাজটা সকল জায়গায় সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্য হয়, সেটাকে বলা হয় সর্বজনীন। এই কারণে ব্যবস্থাপনাকে এই কারণে সর্বজনীন বলা হয়, ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, ব্যবস্থাপনার কাজ আমরা জানি কয়টি, 7টি: পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই যে 7টি কাজ, সেটা হচ্ছে পরিবার পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, সকল ক্ষেত্রে এই পরিকল্পনা করতে হয়, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণের কাজগুলো করতে হয়। এই কারণে, যেহেতু এটা সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্য, এই কারণে ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়। তো ব্যবস্থাপনাকে যিনি সর্বপ্রথম সর্বজনীন বলছেন, তিনি কে? তিনি হচ্ছে সক্রেটিস কোন সভ্যতার? গ্রিক সভ্যতার। আমরা একটু পরে জানবো। তো ব্যবস্থাপনা সর্বজনীন, এটি সর্বপ্রথম কে বলেছেন? সক্রেটিস। ব্যবস্থাপনা যে সর্বজনীন, এটা একজন বিশ্বাস করেন না, এটা হচ্ছে কে? অলিভার শেলডন। আচ্ছা, আসতেছি আস্তে আস্তে। তাহলে আমরা মোটামুটি ব্যবস্থাপনা সম্পর্কে হালকা ধারণা পাইছি।
তো ব্যবস্থাপনা সর্বজনীন, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, ব্যবস্থাপনা সর্বজনীন কথাটি বলেছেন কে? সক্রেটিস। তো এখান থেকে আমরা একটা জিনিস জানবো, হেনরি ফিওল। ব্যবস্থাপনার আমরা কাজ কয়টি জানি? আমরা সামনের দিকে জানবো। ব্যবস্থাপনার কাজ হচ্ছে 7টি। কি কি? পরিকল্পনা, সংগঠন, তারপর হচ্ছে কর্মী সংস্থান, তারপরে নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এই যে 7টি কাজ, মৌলিক কাজ হচ্ছে কয়টি? 7টি। হেনরি ফেয়ল হেনরি ফেয়ল এই যে ব্যবস্থাপনার কাজগুলোকে 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছেন? হেনরি ফেয়ল ব্যবস্থাপনার কাজগুলোকে 5 ভাগে ভাগ করছেন, আর শিল্পের কাজকে 6 ভাগে ভাগ করছেন। ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে ভাগ করেছেন, শিল্পের কাজকে 6 ভাগে ভাগ করেছেন। এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আপনাদের আসবে, এমসিকিউতে এই প্রশ্নগুলো আসবে। তারপরে দেখেন, এখান থেকে আমরা একটা জিনিস জানবো, এল গুলিক, লুথার গুলিক, এল গুলিক একটা তত্ত্ব দিয়েছেন, যেটাকে আমরা পোস্ট কোর্ব বলি। পোস্ট কোর্বের জনক। প্রশ্ন আসে, পোস্ট কোর্বের জনককে? এল গুলিক, লুথার গুলিক। তো এই যে এল গুলিক পোস্ট কোর্ব দিলেন, এটার পূর্ণরূপ কি? অনেক সময় জানতে চায় পোস্ট কোর্বের জনক কি? কি এটা? পিতে হচ্ছে প্ল্যানিং, উতে হচ্ছে অর্গানাইজিং, এসতে হচ্ছে স্টাফিং, ডিতে হচ্ছে ডিরেক্টিং, কু হচ্ছে কোঅর্ডিনেটিং, আর ডি হচ্ছে রিপোর্টিং, বি দিয়ে হচ্ছে বাজেটিং। তাহলে কি পাইলাম? প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং এন্ড বাজেটিং। এটা হচ্ছে পোস্ট কোর্বের পূর্ণরূপ। তাহলে এটা একটু মাথায় রাখবেন। পোস্ট কোর্বের যে জনক, তিনি হচ্ছে এল গুলিক, লুথার গুলিক। তারপরে আসি ব্যবস্থাপনার ধাপ কয়টি? ব্যবস্থাপনার ধাপ হচ্ছে আমরা 7টি অলরেডি বলছি। সেটা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। তো এক একটার জন্য আমাদের এক একটা অধ্যায় আছে সামনে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন শুধু এতটুকুই জানি, ব্যবস্থাপনার কাজ হচ্ছে বা ধাপ হচ্ছে কয়টি? 7টি। এই ধাপগুলো যখন চক্র আকারে আবর্তিত হয়, যেমন হচ্ছে পরিকল্পনা দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে সংগঠন, তারপর হচ্ছে কর্মী সংস্থান, তারপর হচ্ছে নির্দেশনা, তারপর হচ্ছে প্রেষণা, তারপর হচ্ছে সমন্বয়, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ। তো এগুলো যখন চক্র আকারে আবর্তিত হয়, তখন এটাকে বলা হয় ব্যবস্থাপনার চক্র। ব্যবস্থাপনার কাজগুলো যখন চক্র আকারে আবর্তিত হয়, তখনই এটাকে বলা হয় ব্যবস্থাপনার চক্র। তো ব্যবস্থাপনার চক্রের বা ব্যবস্থাপনার যে ধাপগুলো, সর্বপ্রথম কাজ হচ্ছে কোনটা? পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? পরিকল্পনা দিয়ে শুরু হয়, নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। পরিকল্পনা দিয়ে শুরু হয়, নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। এই যে পরিকল্পনাকে সকল কাজের ভিত্তি বলা হয়। সকল কাজের ভিত্তি কোনটি? পরিকল্পনাকে সকল কাজের ভিত্তি বলা হয়। প্রশ্ন আসে, নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি? পরিকল্পনা। সমন্বয়ের ভিত্তি কোনটি? পরিকল্পনা। প্রেষণা, নির্দেশনা, কর্মী সংগঠন, সকল কিছুর ভিত্তি হচ্ছে পরিকল্পনা। এখন প্রশ্ন আসবে, পরিকল্পনার ভিত্তি কোনটি? পরিকল্পনার ভিত্তি হচ্ছে আগের বছরের যে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়। পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয় নিয়ন্ত্রণকে। মনে করেন, প্রথম বছরে যে নিয়ন্ত্রণ কার্যক্রমগুলো সম্পাদন করলো, এই নিয়ন্ত্রণটা পরবর্তী বছরের ভিত্তি হিসেবে কাজ করে। কারণ কি? প্রথম বছরে যে পরিকল্পনাটা করছে, এই পরিকল্পনা অনুযায়ী একেবারে সর্বশেষ হচ্ছে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণে আমার কিছু ভুল ত্রুটি ধরা পড়ে, এই ভুল ত্রুটি কেন হইলো, সমাধান কি, এগুলো আমরা কার্যক্রম করি নিয়ন্ত্রণের মাধ্যমে। তো পরবর্তী যখন পরিকল্পনা করব, তখন আমরা মাথায় থাকে আসলে তো আগের বছরে এই এই ভুলগুলো হয়েছে, এই বছর আর এই এই ভুলগুলো করা যাবে না। এই কারণে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা, পরিকল্পনার ভিত্তি আবার কে? নিয়ন্ত্রণ। ওকে, তাহলে বুঝতে পারছি এটা। তারপরে দেখেন, ব্যবস্থাপনার উপকরণকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মানবীয় মানবীয় উপকরণ, আর একটা হচ্ছে অমানবীয় উপকরণ। মানবীয় যে উপকরণ, এটা হচ্ছে মানুষে হচ্ছে মানবীয় উপকরণ, আর অমানবীয় উপকরণ যেগুলো, সেগুলোকে বস্তুগত উপকরণ বলা হয়। যেমন ব্যবস্থাপনায় আমরা 6M নামে একটা জিনিস বুঝি। 6M এর মধ্যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। এই যে এই ম্যানটাই হচ্ছে একমাত্র মানুষ, এটাই হচ্ছে মানবীয় উপাদান। বাকি যত কিছু আছে, যেমন মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, এই 5টা হচ্ছে আমাদের অমানবীয়, মানে হচ্ছে মানুষ না আর কি। এগুলো হচ্ছে বস্তুগত উপাদান। এই যে ব্যবস্থাপনা 6M সম্পর্কে যিনি ধারণাটা দিয়েছেন, 6M এর প্রবক্তা হচ্ছে টেরিয়ান ফ্র্যাঙ্কলিন। এটা এমসিকিউ তে দেয়।
তোমরা যারা এইচএসসি এর পরে এডমিশন দিবা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে, কোনো না কোনো বিশ্ববিদ্যালয় প্রশ্ন দিয়ে থাকে। সুতরাং তোমাদের এগুলা হচ্ছে গুরুত্ব সহকারে পড়তে হবে এবং পড়া উচিত। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে এই যে 6M, ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড, ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড বলবে যে নিচের কোনটি 6M এর বহির্ভূত। তাহলে এই যে 6Mটা সেগুলো কিন্তু মাথায় রাখবা, এই 6M গুলো এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ তে এই প্রশ্নগুলো আসবে, এমসিকিউ তে এগুলো আসবে। তারপরে দেখো আমাদের যে সৃজনশীল আসবে যেখান থেকে, সেটা হচ্ছে এই যে ব্যবস্থাপনার যে 7টি ধাপ পড়ছিলাম, এটা কোন ধরনের কাজ বলবে, তিনি কি কাজটা করতেছেন, তিনি কি পরিকল্পনা করতেছেন, সংগঠন করতেছেন, তারপর হচ্ছে কর্মী সংস্থা নির্দেশনা প্রেষণা কি কাজ করতেছেন সেটা আসবে। আচ্ছা, তারপরে দেখো ব্যবস্থাপনার উৎপত্তি বা ক্রমবিকাশ। তো ব্যবস্থাপনার ক্রমবিকাশে যে জিনিসটা প্রথমে আসে, এগুলা হচ্ছে ব্যবস্থাপনার যে সভ্যতাগুলো, ব্যবস্থাপনার যে সভ্যতাগুলো। সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। প্রশ্ন আসে, এটা এমসিকিউ তে প্রায় সময় আসে, সর্বপ্রাচীন সভ্যতা কোনটি, সর্বপ্রাচীন সভ্যতা কোনটা, এটা হচ্ছে মিশরীয় সভ্যতা হচ্ছে সর্বপ্রাচীন সভ্যতা। তারপর হচ্ছে বেবিলনীয় সভ্যতা। বেবিলনীয় সভ্যতা কি, এখানে হচ্ছে বেবিলনীয় সভ্যতায় একজন রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে রাজা হাম্মুরাবি। ওই রাজা হাম্মুরাবি তার রাজ্য পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি আবিষ্কার করছেন। এই নিয়ম নীতিগুলো একটা বই আকারে হয়েছিল, এটাকে বলা হয় দি কোড অফ হাম্মুরাবি, দ্য কোড অফ হাম্মুরাবি, দ্য কোড অফ হাম্মুরাবি। তো এই যে কোড অফ হাম্মুরাবি, এটা তোমাদের এমসিকিউ তে আসবে। বলবে যে বেবিলনীয় সভ্যতার নিদর্শন কোনটি, বলবে যে দি কোড অফ হাম্মুরাবি কোন সভ্যতার নিদর্শন। তাহলে এই জিনিসটা হচ্ছে বেবিলনীয় সভ্যতার নিদর্শন হচ্ছে দি কোড অফ হাম্মুরাবি, এটা হচ্ছে মাথায় রাখবা। তারপর হচ্ছে চৈনিক সভ্যতা গেল, তারপর হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা আমরা একটু আগে বলছিলাম যে ব্যবস্থাপনা সর্বজনীন, এই কথাটি কে বলেছেন, ব্যবস্থাপনা সর্বজনীন বলেছেন হচ্ছে সক্রেটিস। সক্রেটিস হচ্ছে আমাদের এই গ্রিক সভ্যতায় তিনি ছিলেন, গ্রিক সভ্যতার নিদর্শন সক্রেটিস। আচ্ছা, অনেকে অনেক কমেন্ট করতেছেন। আচ্ছা, আচ্ছা, যদি কোনো কিছু না বোঝেন তাহলে প্রশ্ন করিয়েন, বুঝতে অসুবিধা হইলে প্রশ্ন করেন। এমসিকিউ কালকে পড়াবো, এমসিকিউ কালকে পড়াবো ইনশাল্লাহ। সব পড়া নতুন লাগতেছে না? তাহলে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসবে। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবেন, ব্যবস্থাপনার যে মধ্যযুগ, মধ্যযুগের কিছু নিদর্শন ছিল, সেগুলো হচ্ছে ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি হচ্ছে নসিহত আল মুলক, নসিহত আল মুলকের ধারণা দিয়েছেন বা এই গ্রন্থটা আবিষ্কার করছেন হচ্ছে ইমাম গাজ্জালি। নসিহত আল মুলক মানে হচ্ছে মানব জাতির জন্য যে উপদেশ, সেটাকে নসিহত আল মুলক বলা হয়। তারপর লোকা পেসিল, এটা জানেন, দোতরফা দখলা পদ্ধতি সম্পর্কে ধারণা দিয়েছে। থমাস মোর, এটা এমসিকিউ তে আসে, থমাস মোর, এটা কি, তিনি হচ্ছে ইউটোপিয়ার জনক, ইউটোপিয়া একটা গ্রন্থ রচনা করছেন হচ্ছে থমাস মোর, এটা এমসিকিউ তে আসে। তাহলে এই দুইটা জিনিস এখান থেকে জানলেই হবে। তারপরে আসি শিল্প বিপ্লবকালীন যুগ। শিল্প বিপ্লবকালীন যুগে জেমস স্টুয়ার্ট ক্ষমতার উৎস তত্ত্বের জনক। এখান থেকে একটা এমসিকিউ দিবে আপনাদের, বলবে যে ক্ষমতার উৎস তত্ত্বের জনক কে, ক্ষমতার উৎস তত্ত্বের জনক কে, জেমস স্টুয়ার্ট ক্ষমতার উৎস তত্ত্বের জনক। অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ তাকে অর্থনীতির জনক বলা হয়, অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক। তিনি অর্থনীতি শাস্ত্রের উপর একটি বই লিখছিলেন, বইটার নাম হচ্ছে দি ওয়েলথ অফ নেশন, দি ওয়েলথ অফ নেশন। প্রশ্নে আসে ওয়েলথ অফ নেশন বইটি কত সালে প্রকাশিত হয়, এটা হচ্ছে 1776 সাল। এই সালটা মাথায় রাখবেন, এটা এমসিকিউ তে আসবেই, এটা এমসিকিউ তে কোনো না কোনো বোর্ডে প্রতি বছর আসে। তারপরে যদি আমরা যাই, তারপরটা বলছে যে জেমস ওয়াট, জেমস ওয়াটকে বাষ্পীয় ইঞ্জিনের জনক বলা হয়। জেমস ওয়াট তিনি হচ্ছে বাষ্পীয় ইঞ্জিনের জনক, বাষ্পীয় ইঞ্জিনের জনক হচ্ছে জেমস ওয়াট, জেমস ওয়াট। প্রশ্ন আসে বাষ্পীয় ইঞ্জিনের জনক কে, জেমস ওয়াট। রবার্ট ওয়েন, রবার্ট ওয়েন হচ্ছে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক, আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন। তাহলে এই যে জেমস জেমস ওয়াট, তারপর রবার্ট ওয়েন, জেমস স্টুয়ার্ট, তারপর হচ্ছে
চার্লস বেবেজকে হচ্ছে কম্পিউটারের জনক বলা হয়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন। এখান থেকে এমসিকিউ আপনাদের একটা আসবেই এখান থেকে। তারপরে আসি, তারপরে দেখেন আমাদের শিল্প বিপ্লব পরবর্তী যুগ, এখান থেকে হচ্ছে ব্যবস্থাপনার আসল কাহিনী শুরু, এখান থেকে ম্যানেজমেন্টের আসল কাহিনীটা শুরু হয়েছে। তো ব্যবস্থাপনার একজন ব্যক্তিকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, এটা হচ্ছে F.W. টেলর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তো F.W. ফুল মিনিং হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেলর। তিনি তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি কয়েকটা কাজ করছেন। তিনি হচ্ছে ব্যবস্থাপনা সম্পর্কে চারটি নীতি প্রদান করছেন, চারটি নীতি প্রদান করছেন ব্যবস্থাপনা সম্পর্কে। তাকে আম, তাকে আহ, তার একটা বই ছিল। এই বইটি হচ্ছে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এটা 1911 সালে প্রকাশিত হয়, এটা এমসিকিউ তে আসে। তার আরেকটা বই হচ্ছে শোপ ম্যানেজমেন্ট। এটা আপনাদের এডমিশনের বিভিন্ন জায়গায়, আপনাদের যে এডমিশন দিবেন এই এডমিশনের বিভিন্ন ভর্তি পরীক্ষায় আপনাদের এটা আসে, বলবে যে নিচের কোনটি বৈজ্ঞানিক আহ, নিচের কোনটি F.W. টেইলরের লেখা গ্রন্থ শোপ ম্যানেজমেন্ট, অথবা শোপ ম্যানেজমেন্ট কে লিখেছেন, F.W. টেইলর। তো F.W. টেইলর ব্যবস্থাপনা সম্পর্কে চারটি নীতি প্রদান করেন। তাকে সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনার জনক বলা হয়। তারপর হচ্ছে তিনি পার্থক্যমূলক মজুরি প্রথা চালু করেন। কি পার্থক্যমূলক মজুরি প্রথা তিনি চালু করেন। তারপরে দেখেন, আমরা একটু পরে আরো বিস্তারিত জানবো। হেনরি ফিয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আধুনিক ব্যবস্থাপনা বা শুধু ব্যবস্থাপনার জনক বলা হয় হেনরি ফিয়লকে। হেনরি ফিয়ল হেনরি ফিয়লকে প্রশাসনিক তত্ত্বেরও জনক বলা হয়। ব্যবস্থাপনা তত্ত্বেরও জনক বলা হয়। হেনরি ফিয়ল ব্যবস্থাপনা সম্পর্কে 14টি নীতি দিয়েছেন। তিনি, আমরা একটু আগে বলছিলাম, তিনি ব্যবস্থাপনার কাজকে 5 ভাগে ভাগ করেছেন, শিল্পের কাজকে 6 ভাগে ভাগ করেছেন। ব্যবস্থাপনা যে একটি আলাদা পাঠযোগ্য শাস্ত্র, এটা সর্বপ্রথম বলেছেন হেনরি ফিয়ল। তাহলে ব্যবস্থাপনা হচ্ছে পৃথক একটি পাঠযোগ্য শাস্ত্র। এটা মানে কি, হয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেন ম্যানেজমেন্টের উপর এখন অনার্স মাস্টার্স করতেছে, এটা হচ্ছে পাঠযোগ্য শাস্ত্র। এটা সর্বপ্রথম বলছে কে? হেনরি ফিয়ল। ওকে, হেনরি ফিয়লের এতটুকু জানলেই হবে। তারপরে আসি গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয়, সেটা হচ্ছে ব্যবস্থাপনার যে স্তর, এখান থেকে আপনাদের সিকিউ আসবে। এই ব্যবস্থাপনার স্তর থেকে আপনাদের সিকিউ আসবে। তাহলে সিকিউ আসার দুইটা স্টেপ, দুইটা জায়গা ফার্স্ট চ্যাপ্টারের, একটা হচ্ছে ব্যবস্থাপনার যে কাজগুলো, ব্যবস্থাপনার যে কাজ বা হচ্ছে ধাপ, ব্যবস্থাপনার যে ধাপ, আর হচ্ছে ব্যবস্থাপনার যে স্তর, এই দুইটা থেকে আপনাদের সিকিউ আসবে, এই দুইটা থেকে সিকিউ আসবে। তাহলে এখন আসি, ব্যবস্থাপনার স্তর হচ্ছে তিনটি। একটা হচ্ছে উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। এই উচ্চ স্তরকে বলা হয় প্রশাসন। উচ্চ স্তরকে বলা হয় কি? উচ্চ স্তরকে বলা হয় প্রশাসন বলা হয়। উচ্চ স্তরকে প্রশাসন বলা হয়। তো দেখেন, উচ্চ স্তরে কারা থাকে? এরা হচ্ছে চেয়ারম্যান, প্রতিষ্ঠানের সিইও, গভর্নিং বডি, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, মহাব্যবস্থাপক, এরা সব উচ্চ স্তরে থাকে। তারা কি করে? তারা হচ্ছে দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ করে। তারা হচ্ছে নীতি প্রতিষ্ঠা করে, তারপর হচ্ছে প্ল্যানিং করে, পরিকল্পনা করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো করে। তারা দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ কমিটিতে থাকে। তারপরে আসি দ্বিতীয় স্টেপ, সেটাকে বলা হয় আহ, মধ্যস্তর। মধ্যস্তরে কারা থাকে? এরিয়া ম্যানেজার, বিভাগীয় ম্যানেজার, জোনাল ম্যানেজার। মানে হচ্ছে প্রতিষ্ঠানের যারা হেড, প্রধান, এরা থাকে উচ্চ স্তরে। তারপর দ্বিতীয় লেয়ারে যারা থাকে তারা হচ্ছে মধ্যস্তর। এরিয়া ম্যানেজার, বিভাগীয় ম্যানেজার, তারপর হচ্ছে জোনাল ম্যানেজার, এরা হচ্ছে মধ্যস্তরে থাকে। তারা কি করে? তারা উচ্চ স্তরে যে দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ গুলো হয়েছে, এগুলা নিম্ন স্তরে পাঠাই দেয়। তারা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনাগুলো সাধারণত করে থাকে, ছোট ছোট ভাগ করে তারা বড় পরিকল্পনাকে ছোট পরিকল্পনায় রূপান্তর করে। তারপর নিম্ন স্তরে কারা থাকে? নিম্ন স্তরে থাকে হচ্ছে ফোরম্যান, সুপারভাইজার। এরা হচ্ছে সরাসরি শ্রমিক কর্মীদেরকে কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে কাজ করে। সরাসরি শ্রমিক কর্মীদেরকে মাঠ পর্যায়ে নিয়ে কাজ করে কারা? ফোরম্যান, সুপারভাইজার। এখান থেকে আর উচ্চ স্তর আর মধ্য স্তরে, উচ্চ স্তর আর নিম্ন স্তর থেকে আপনাদের সৃজনশীল সবচেয়ে বেশি আসে। তো উচ্চ স্তরের মধ্যে কিছু দক্ষতার সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে হচ্ছে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন। সকল দক্ষতাই প্রয়োজন, তবে ধারণাগত দক্ষতাটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারিগরি দক্ষতা কম হইলেও চলে, তবে নিম্ন স্তরে কারিগরি দক্ষতাটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারিগরি দক্ষতাটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কোনটায়? নিম্ন স্তরে। উচ্চ স্তরে হচ্ছে ধারণাগত দক্ষতা, আর নিম্ন স্তর হচ্ছে কারিগরি দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন।
আচ্ছা, তাহলে প্রশ্ন আসে নিচের কোনটি ব্যবস্থাপনা স্তর বহির্ভূত? শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কোন স্তরের মধ্যে পড়ে না, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কোন স্তরের মধ্যে পড়ে না। তাহলে এটা এমসিকিউতে আসে। ওকে, তাহলে এই অধ্যায় থেকে আমরা এতটুকু জানলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো কভার করতে পারবেন। এখানে বলছে যে ব্যবস্থাপনা সর্বজনীন, একটু আগে আমরা বলছিলাম সর্বজনীন বলতে আমরা কি বুঝি, মানে যে কাজটা সকল জায়গায় গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্য হয় সেটা হচ্ছে সর্বজনীন। তো আমরা এটা অলরেডি আলোচনা করছিলাম। তারপর দেখেন এই প্র্যাকটিসটা যদি আমরা একটু করি, প্র্যাকটিস আমরা অধ্যায়ের শেষে আরো, আমরা ক্লাসের শেষে আরো অনেকগুলো প্র্যাকটিস করব, এই কারণে এখানে একটা মাত্র দিলাম। তো এখানে বলছে যে নির্দেশনা কি, নির্দেশনা মানে কি, নির্দেশনা হচ্ছে শ্রমিকদেরকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ, উৎসাহ, অনুপ্রেরণা দেওয়াকে বলা হয় নির্দেশনা। আপনার হচ্ছে এই যে ক খ গুলো আছে, আপনাদের বইয়ের পেছনে যে অধ্যায়টা, বইয়ের পেছনে যে জ্ঞানমূলক এবং অনুধাবন গুলো আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে, সেগুলো হচ্ছে খুব ভালো করে পড়ে নেবেন। তাহলে অধ্যায় শেষে যে জ্ঞানমূলক এবং অনুধাবন গুলো আছে, বিভিন্ন বোর্ডে আসা জ্ঞানমূলক এবং অনুধাবন গুলো, সেগুলো ভালো করে পড়ে নিলে আপনারা ইনশাল্লাহ ভালো ব্যবহার করতে পারবেন। তারপর ক্ষয় বলছে ব্যবস্থাপনা সর্বজনীন বলতে কি বুঝো, তাহলে আমরা দুইটা স্টেপে দেবো, ব্যবস্থাপনা কাকে বলে প্রথম দেবো, তারপর সর্বজনীন বলতে আমরা কি বুঝি সেটা দ্বিতীয় স্টেপে ব্যাখ্যা করবো, কেন ব্যবস্থাপনা সর্বজনীন এটা বলবো। তারপরে দেখো গ বলছে উদ্দীপকের জনাব মতিন কোন স্তরের ব্যবস্থাপক, জনাব মতিন কোন স্তরের ব্যবস্থাপক, বলছে বিকন ফার্মাসিউটিক্যাল একটি বৃহৎ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, জনাব মতিন অন্যতম পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ এবং নীতি প্রণয়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। তাহলে মতিন, মতিন নিয়ে কাজটা করতেছে, তাহলে মতিন কোন স্তরের ব্যবস্থাপক, তাহলে মতিন কোন স্তরের ব্যবস্থা, হ্যাঁ পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে মতিন হচ্ছে উচ্চ স্তর, উচ্চ স্তরের ব্যবস্থাপক। তাহলে মতিন হচ্ছে কোন স্তরের, উচ্চ স্তরের ব্যবস্থাপক। বলছে যে গ নাম্বার, তাহলে আমরা কি দিব, প্রথম লিখবো মতিন উচ্চ স্তরের ব্যবস্থাপক, দ্বিতীয় হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপক বলতে কি বোঝায়, কারা উচ্চ স্তরের ব্যবস্থাপক এবং এদের কাজগুলো আমরা দ্বিতীয় স্টেপে লিখবো। তৃতীয় স্টেপে উদ্দীপকটা নিয়ে আসবো এবং বলবো যে উদ্দীপকের কাজ দেয় যে উচ্চ স্তরের ব্যবস্থাপকের কাজ। গ নাম্বার বলছে পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্ঠানে জনাব মতিনের ভূমিকা, জনাব রাতিনের ভূমিকা ব্যাখ্যা করো বা গুরুত্বপূর্ণ তোমার আলোকে, উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। তাহলে রাতিন কোনটা, অপরদিকে জনাব রাতিন প্রতিষ্ঠানের নির্ধারিত পরিকল্পনার নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। তাহলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন কারা করে, এরা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক, নিম্ন স্তরের ব্যবস্থাপক, ফোরম্যান, সুপারভাইজার এরা। তাহলে এদের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঠ পর্যায়ে যদি পরিকল্পনাটা ঠিকঠাক ভাবে কার্যকর ভাবে আদায় করতে না পারে বা অ্যাপ্লাই করতে না পারে, তখন কি হবে, তাদের যে লক্ষ্যটা আছে সে লক্ষ্যে পৌঁছাতে পারবে না, পরিকল্পনাটা ব্যাহত হবে, নষ্ট হবে। এই কারণে তার গুরুত্বটা অত্যন্ত অপরিসীম, এই জিনিসটা লিখবা। তারপর একটা যদি দেখে, তাহলে এই অধ্যায়ের আমরা কি কি শিখলাম, এই অধ্যায় হচ্ছে দুইটা জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে, এক হচ্ছে ব্যবস্থাপনার যে ধাপগুলো আছে, 7টা যে আমরা ধাপ পড়ছিলাম এই 7টা, আর হচ্ছে বাকি ব্যবস্থাপনার যে স্তর আছে 3টা স্তর, এই স্তর থেকে তোমাদের সৃজনশীল আসবে। আর বাকি যে আলোচনাগুলো হয়েছে এগুলো থেকে এমসিকিউ আসবে। আমি যেগুলো আলোচনা করছিলাম এর বাইরে থেকে তেমন একটা আসবে না, তবে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আসি দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতিমালা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা। আচ্ছা, প্রথম অধ্যায়ে কোনো যদি সমস্যা থাকে জানাবেন, আর যদি বুঝতে পারছেন কিনা একটু জানান, আর সমস্যা থাকলে জানাবেন। আচ্ছা, তারপরে দেখেন নীতিমালা, নীতি বলতে কি বোঝায়, পূর্ব নির্ধারিত কিছু আদর্শকে নীতি বলা। আচ্ছা, নীতি বলতে আমরা কি বুঝি, নীতি বলতে কোন কার্য সম্পাদনের জন্য পূর্ব নির্ধারিত, মানে আগে থেকে ঠিক করে রাখা কিছু আদর্শ বা আদর্শকে নীতি বলা হয়। আদর্শ বা দিক নির্দেশনা, এটা হচ্ছে নীতি। যেমন আমি ছোটবেলা থেকে আমরা জানি যে শিখায় যে কখনো মিথ্যা কথা বলবা না। তো আমি একটা কাজ করতে গিয়ে যদি আমি দেখি যে এখানে মিথ্যা বলতে হইতেছে, তখন আমি মানি যে মিথ্যা বলা যাবে না, এটা মহাপাপ, এখন আর মিথ্যা বলবো না। তো এই যে একটা কাজ করতে গিয়ে আমাদের যে আগে থেকেই যে দিক নির্দেশনাগুলো দেওয়া থাকে, আর আগে থেকে যে আদর্শগুলো আমরা পালন করে থাকি, এগুলোই হচ্ছে নীতি, এগুলোকে কি বলা হয়, নীতি। তাহলে কোনো কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য পূর্ব নির্ধারিত আদর্শ বা দিক নির্দেশনাকে নীতি বলা হয়। পূর্ব নির্ধারিত আদর্শ বা দিক নির্দেশনাকে কি বলা হয়, নীতি বলা হয়। তো এই নীতি সম্পর্কে ব্যবস্থাপনা বিশারদগণ অনেকজন অনেক ধারণা দিয়েছেন, তবে
আমাদের সর্বজন স্বীকৃত নীতি হচ্ছে 14টি। এটা হচ্ছে হেনরি ফেল প্রদত্ত 14টি নীতি দিয়েছেন। আর অন্যদিকে আমাদের যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেলর হচ্ছে 4টি নীতি দিয়েছেন। কয়টি? 4টি নীতি দিয়েছেন। আমরা যদি একটু আলোচনা করি হেনরি ফেলের যে নীতিগুলো, এই নীতিগুলো একটু মাথায় রাখতে হবে। আপনাদের অ্যাডমিশনে বলবে যে কোনটি হেনরি ফেল প্রদত্ত নীতি নয়, তাহলে এই 14টা নীতি আপনাদের মাথায় রাখতে হবে অ্যাডমিশনের জন্য। তো দেখেন যে হেনরি ফেলের 14টা নীতি হচ্ছে কি কি। প্রথমটা হচ্ছে কার্য বিভাজক নীতি। এটা আসবে বলবে যে হেনরি ফেলের সর্বপ্রথম নীতি কোনটি। ব্যবস্থাপনার সর্বপ্রথম নীতি হচ্ছে কার্য বিভাজন নীতি, সর্বশেষ নীতি হচ্ছে একতাই বল নীতি। তাহলে প্রথম নীতি আর লাস্ট নীতি, প্রথম নীতি আর সর্বশেষ যে নীতি, এই দুইটা নীতি অবশ্যই মাথায় রাখবেন। প্রথম নীতি হচ্ছে কার্য বিভাজক নীতি। এটা মানে কি, প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে তাকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রতিটা বিভাগে প্রতিটা বিভাগে একজন করে অথবা কর্মীদেরকে নিয়োজিত করাকে কার্য বিভাজন বলা হয়। তাহলে কার্য বিভাজন কিভাবে করব? কাজের প্রকৃতি অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করব, এটা বলা হয় কার্য বিভাজন নীতি। তার হচ্ছে ক্ষমতা ও দায়িত্ব নীতি। এটা হচ্ছে ক্ষমতা ও দায়িত্ব ও ক্ষমতা পরিসর নীতি, এভাবে বলা হয়। তাহলে ক্ষমতা ও দায়িত্বের নীতি বলতে কি বোঝায়? একজন ব্যক্তিকে যে পরিমাণ দায়িত্ব দেওয়া হবে তাকে ঠিক সেই পরিমাণ অথরিটি বা ক্ষমতা দেওয়া উত্তম। কারণ দায়িত্বের তুলনায় যদি ক্ষমতা বা পাওয়ার কম দেওয়া হয় তখন কি হবে? তখন হচ্ছে সে তার দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করতে পারবে না। আবার দায়িত্বর চেয়ে যদি পাওয়ারটা বা ক্ষমতাটা বেশি দেওয়া হয় তখন সে স্বৈরাচার হয়ে উঠবে। সে কি হবে? স্বৈরাচার হয়ে উঠবে। তাহলে ক্ষমতার অপব্যবহার করবে। তাহলে দায়িত্ব এবং কর্তৃত্বের সমতা রক্ষণের নীতি, এটাকে বলা হয় দায়িত্ব এবং কর্তৃত্বের সমতা রক্ষণের নীতি। যাকে যে পরিমাণ দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক সেই পরিমাণ কর্তৃত্ব বা ক্ষমতা বা পাওয়ার দিতে হবে। তারপর হচ্ছে নিয়মানুবর্তিতা নীতি। এটা বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে এটা সঠিক সময়ে করার নীতিকে বলা হয় নিয়মানুবর্তিতা নীতি। আদেশের ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নীতি। তাহলে প্রথমটা, চতুর্থ, পঞ্চম, আদেশের ঐক্য নীতি বলতে কি বোঝায়? আদেশের ঐক্য নীতি বলতে বোঝায় একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ঊর্ধ্বতন, একজন অধস্তন কর্মীর আদেশদাতা কে হবেন? একজন মাত্র ঊর্ধ্বতন। এটাকে বলা হয় আদেশের ঐক্য নীতি। আর নির্দেশনার ঐক্য নীতি কি? পূর্ব নির্ধারিত নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়াকে বলা হয় নির্দেশনার ঐক্য। আগের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়াকে বলা হয় নির্দেশনার ঐক্য। আর আদেশের ঐক্য কি? একজন ব্যক্তির আদেশদাতা হবেন একজন মাত্র ঊর্ধ্বতন, একজন কর্মকর্তা একজন কর্মচারীর আদেশদাতা কে হবেন? একজন মাত্র বস। এটাকে বলা হয় আদেশের ঐক্য নীতি। সাধারণ স্বার্থে নিজের ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ জলাঞ্জলির নীতি কি? প্রতিষ্ঠানের স্বার্থকে আমি সবার আগে দেখব। আমি যে কাজটা করব এতে করে আমার আমার লাভ দেখার আগে আমি দেখবো যে প্রতিষ্ঠানের কি লাভটা হইতেছে। এই সকল প্রাতিষ্ঠানিক সকল কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া বা জনসাধারণকে অগ্রাধিকার দেওয়াকে বলা হয় সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি। পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিকের নীতি, যে যে পরিমাণ কাজ করবে, যে পরিমাণ কাজ করবে তাকে সেই পরিমাণ পারিশ্রমিক দেওয়াকে বলা হয় পারিশ্রমিকের নীতি। তারপর দেখি কেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ নীতি মানে হচ্ছে প্রতিষ্ঠানের যে ক্ষমতা, আদেশ দানের যে ক্ষমতা, সেটা উচ্চ স্তরে কুক্ষিগত করে রাখাকে বলা হয় কেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ নীতি হচ্ছে হেনরি ফেলের নীতি। আরেকটা আছে কেন্দ্রীকরণের সাথে, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণের নীতি। কি নীতি? বিকেন্দ্রীকরণ। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে যখন কেন্দ্রীকরণে কি করা হয়? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আদেশ দানের ক্ষমতা, এটা শুধুমাত্র কে রাখে? উচ্চ স্তরে রেখে দেয়। আর বিকেন্দ্রীকরণ ঠিক উল্টাটা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যখন নিম্ন স্তরে দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণের নীতি। কি বলা হয়? বিকেন্দ্রীকরণের নীতি। বিকেন্দ্রীকরণ। তো বিকেন্দ্রীকরণ হেনরি ফেলের নীতি না। হেনরি ফেলের শুধু নীতি কোনটা? কেন্দ্রীকরণ। এটা হেনরি ফেলের নীতি নয়। হেনরি ফেলের নীতি নয়, এটা মাথায় রাখবেন। এডমিশনে এটা প্রশ্ন আসে। এডমিশনে এটা প্রশ্ন আসে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু আমরা অপেক্ষা করি 2 মিনিট।
আচ্ছা দেখেন, তাহলে আমরা পড়তেছিলাম কেন্দ্রীকরণের নীতি হচ্ছে হেনরি ফেলের নীতি বিকেন্দ্রীকরণ, হেনরি ফেলের নীতি নয়, এটা মাথায় রাখেন। তারপর দেখেন জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতি বলতে আমরা কি বুঝি? জোড়াময় শিকল নীতি মানে হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগের কাজগুলোকে শিকলের ন্যায় আবদ্ধ করার নীতিকে বলা হয় জোড়াময় শিকল নীতি। তাহলে প্রতিষ্ঠানের প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগের কাজগুলোকে একই সূত্রে গাঁথা মানে শিকলের ন্যায় আবদ্ধ করার নীতিকে বলা হয় জোড়াময় শিকল নীতি। তবে দেখেন শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি বলতে কি বোঝায়? শৃঙ্খলার নীতি বলতে বোঝায় যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করার নীতিকে বলা হয় শৃঙ্খলার নীতি। শৃঙ্খলা কিভাবে সংগঠিত হবে? যখন সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে দেব, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করব, তখন সেটা হবে শৃঙ্খলার নীতি। তারপরে সাম্যের নীতি বলতে আমরা কি বুঝি? সাম্য বলতে প্রতিষ্ঠানে যারা কাজ করবে সবাইকে সমান চোখে দেখব, সমান সুযোগ সুবিধা প্রদান করব। চাকরির স্থায়িত্বতার নীতি। স্থায়িত্বতা মানে কি? কর্মীরা যাতে নিশ্চিত থাকে যে তার চাকরিটা সহজে চলে যাবে না, তার চাকরির স্থায়িত্ব আছে, এমন নীতিকে বলা হয় চাকরির স্থায়িত্ব নীতি। উদ্যোগের নীতি। উদ্যোগ নীতি মানে কি? শ্রমিক কর্মীরা তার নিজের কার্যক্ষেত্রে, তার নিজ কর্মক্ষেত্রে উদ্যোগী হবে। যেমন হচ্ছে কাজটা কিভাবে করলে ভালো হয়, কিভাবে করলে আরো উৎপাদনশীল হয়, সেই জিনিসটা নিজ থেকে উদ্যোগ নেবে, এমন নীতিকে বলা হয় উদ্যোগের নীতি। হচ্ছে একতাই বল নীতি। সবাই হচ্ছে একত্রে থাকবো, একত্রে কাজ করব, একই সাথে আমরা লক্ষ্য অর্জনের চেষ্টা করব, এগুলোকে বলা হয় আহ একতাই বল নীতি। আচ্ছা, আপনার হচ্ছে এত অপ্রাসঙ্গিক কথা না বলে আপনার হচ্ছে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যেটা আপনাদের কাজে লাগবে সেই ধরনের কথা, বা কমেন্ট করতে পারেন। এত কমেন্ট করে আপনাদেরও সময় নষ্ট হয়, পড়াও বুঝতেছেন না। তো সেই জিনিসটা না করে আপনারা হচ্ছে যে জিনিসটা বুঝতে অসুবিধা হবে সেই জিনিসটা প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে এই নীতি থেকে আপনাদের সৃজনশীল আসবে, যে কোনো একটা নীতি থেকে আসবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কোনটা বললাম? আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি হচ্ছে এখানে কার্য বিভাজনের নীতি, এটা থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আমাদের আদেশের ঐক্যর নীতি, নির্দেশনার ঐক্যর নীতি, পারিশ্রমিকের নীতি, শৃঙ্খলার নীতি, এই এমসিকিউ গুলো আছে। আবার কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি থেকে আছে। তাহলে এই যে নীতিগুলো, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন আসবে। তারপর দেখেন ব্যবস্থাপনার এফডব্লিউ টেইলর যে 4টি নীতি দিচ্ছেন, এই 4টি নীতি কি? তিনি বলছেন যে টিপসই পদ্ধতির পরিবর্তে মানুষের প্রতিটা কাজকে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করা, প্রতিটা কাজে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করা। টিপসই পদ্ধতি বলতে যে পুরান যে পদ্ধতিগুলো আছে, যেগুলো হচ্ছে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করা। তারপরে বলছে বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ দান এবং তাদের উন্নয়ন সাধন করা। 3 নম্বর বলছে সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা,
সম্পর্ক প্রতিষ্ঠা করা, সৌহার্দ্যপূর্ণ, এটা আসে, এটা এমসিকিউ তে দিবে। বলবে যে নিচের কোনটি এফডব্লিউ টেলরের নীতি? সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য সুষ্ঠুভাবে বন্টন করা। এই চারটা হচ্ছে এফডব্লিউ টেলরের নীতি। এফডব্লিউ টেলরের বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার এই চারটি নীতির কথা বলা হয়েছে। এই চারটি নীতি একটু ভালো করে পড়বেন। 6 নাম্বার নীতিটা আবার বুঝিয়ে দিতে বলতেছেন। 6 নাম্বার নীতিটা জানি কি? 6 নাম্বার নীতিটা হচ্ছে আহ সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থের ত্যাগের নীতি। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থের, মনে করেন প্রতিষ্ঠানের স্বার্থ যেখানে কাজ করবে সেই বিষয়গুলো মাথায় রাখবো। যেমন একটা সরকারি কর্মকর্তা, সে কি দেখে, মনে করেন যে একটা কাস্টমস অফিসার, তার কাছে একটা অফার আসলো যে 10 লাখ টাকার একটা চোরাই মাল ধরলো মনে করেন, বা 10 কোটি টাকার। তখন তাকে অফার করা হইলো, তুমি যদি এটা না ধরো তাহলে তুমি হচ্ছে 10% পাইবা, আর যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে আরো বেশি টাকা দেওয়া হবে। তাহলে সে কি ভাববে, এখানে হচ্ছে আমার স্বার্থ, যদি আমি আমার স্বার্থ ভাববে আমি চোরাই মাল ছেড়ে দিই, তাহলে সরকারি কোষাগারে দেওয়া কোনো কিছু গেল না। তাহলে আমি যদি ভাবি এটা চোরাই মালটা বা এই যে মাদকটা আসতেছে সেটা হচ্ছে আমার সমাজের খারাপ, দেশের খারাপ, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তো এই যে সকলের স্বার্থে যখন স্বার্থের কথা চিন্তা করে যখন আমি তাদের অফারটাকে রিজেক্ট করে দেব, এটাকে বলা হয় সকলের স্বার্থে ব্যক্তি স্বার্থের জলাঞ্জলি। সকলের স্বার্থে ব্যক্তি স্বার্থের জলাঞ্জলি। তারপরে বলছে কেন্দ্রীকরণ। 8 নাম্বারটা একজন বলছে যে কেন্দ্রীকরণটা কি? কেন্দ্রীকরণ মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা যখন প্রতিষ্ঠানের উচ্চ স্তরের কর্মকর্তারা রেখে দেয়। কেন্দ্রীকরণ এটাই যে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা যখন উচ্চ স্তরে কুক্ষিগত করে রাখা হয়, মানে তারা ছাড়ে না আর কি, নিজেরাই সিদ্ধান্ত নিবে, এমন অবস্থা হয়, সেটাকে বলা হয় কেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণের নীতি। বুঝতে পারছেন? কারা জানি প্রশ্ন করছিলেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে সবগুলো নীতির ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি পড়ছি। তাহলে আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। আদর্শ ব্যবস্থাপক কেমন হবে? তার হচ্ছে সাধারণ শিক্ষা থাকবে, অভিজ্ঞতা, আন্তরিকতা, দক্ষতা, তারপরে হচ্ছে যোগাযোগ দক্ষতা, প্রজ্ঞা, দূরদর্শিতা থাকবে। এখানে একটা প্রশ্ন আসে, দূরদর্শিতার দক্ষতা বলতে কি বোঝায়? দূরদর্শিতা মানে কি? দূরদর্শিতা মানে হচ্ছে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে তা আগাম চিন্তা করার যে ক্ষমতা বা সক্ষমতা, সেটাকে বলা হয় দূরদর্শিতা। তবে শারীরিক ও মানসিক সামর্থ্য, সাহসিকতা, অনুপ্রাণিত করার ক্ষমতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সংযত ব্যক্তিত্ব, এগুলো থাকবে। তারপরে দেখেন ব্যবস্থাপনার দক্ষতা। ব্যবস্থাপনার দক্ষতা অনেক ধরনের হয়। এই দক্ষতাগুলো থেকে আপনাদের একটা প্রশ্ন আসবে, একটা হচ্ছে কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা মানে হচ্ছে টেকনিক্যাল যে বিষয়গুলো, যেমন সে কম্পিউটারটা ভালো করে চালাতে পারে কিনা, সে প্রতিষ্ঠানের মেশিনারিজ গুলো ভালো করে চালাতে পারে কিনা, সে হচ্ছে তার যে কারিগরি দিকগুলো সেগুলো মেনটেন করতে পারে কিনা, এগুলোকে বলা হয় কারিগরি দক্ষতা। প্রতিষ্ঠানের নিম্ন স্তরের যে ব্যবস্থাপক গুলো আছে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই কারিগরি দক্ষতা। আন্তঃব্যক্তিক দক্ষতা মানে কি? প্রতিষ্ঠানের সদস্যদের সাথে মিলেমিশে থাকার বা তাদেরকে অনুপ্রাণিত করার, তাদের সাথে ভালোভাবে ব্যবহার করার যে দক্ষতা, সেটা হলো আন্তঃব্যক্তিক দক্ষতা। সকলের সাথে সহজে মিল মিশে যাওয়া, সেটা হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হয়। ধারণাগত দক্ষতা। ধারণাগত দক্ষতা মানে হচ্ছে আমাদের যে দূরদর্শী যে পাওয়ার, ভবিষ্যতে কি হবে না হবে এবং আমার কি করতে হবে, এই জিনিসগুলো দক্ষতাকে বলা হয় ধারণাগত দক্ষতা। উচ্চ স্তরে সবচেয়ে বেশি ধারণাগত থাকতে হয়, উচ্চ স্তরে সবচেয়ে বেশি ধারণাগত দক্ষতা থাকতে হয়। সমস্যা অনুধাবন দক্ষতা। কোন একটা সমস্যা হইলে সমস্যাটার প্রকৃতি কেমন, কিভাবে এটা দ্রুত সমাধান করা যায়, এই ধরনের দক্ষতাকে বলা হয় সমস্যা অনুধাবনের দক্ষতা। তাহলে এই 4 ধরনের দক্ষতা আপনারা মাথায় রাখবেন। কারিগরি দক্ষতা, ধারণাগত দক্ষতা থেকে আপনাদের একটা এমসিকিউ আসবে, এখান থেকে একটা এমসিকিউ আসবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, তাহলে এই অধ্যায় থেকে এখান থেকে পড়লে ইনশাল্লাহ কমন আসবে, এখান থেকে পড়লে ইনশাল্লাহ কমন আসবে। আমরা সবগুলো অধ্যায় আলোচনা শেষে আমরা সৃজনশীল আলোচনা করব। তো এখন আমরা সৃজনশীলটা আলোচনা করতেছি না, একটু পরে আলোচনা করব। তো আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। তাহলে থার্ড চ্যাপ্টারে বলছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। তাহলে এখানে হচ্ছে পরিকল্পনা প্রণয়নের যে বিষয়গুলো সেগুলো আমরা জানবো। তারপর যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া বা ধাপগুলো সেগুলো আমরা জানবো। প্রথমে আসি পরিকল্পনা বলতে আমরা কি বুঝি। পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? পরিকল্পনা মানে হচ্ছে আপনি ভবিষ্যতে কি করবেন, কিভাবে করবেন, কোন উপায়ে করবেন তা আগাম ঠিক করাকে পরিকল্পনা বলা হয়। কি বলা হয়? পরিকল্পনা বলা হয়। ব্যবস্থাপনার পরিকল্পনাকে
আমাদের আয়না বা দর্পণের সাথে তুলনা করা হয়েছে। আয়না বা দর্পণ, দর্পণের সাথে তুলনা করা হয়েছে। আয়না বা দর্পণের সাথে তুলনা করা হয়েছে পরিকল্পনাকে। ব্যবস্থাপনাকে বাহু বা হাতের সাথে তুলনা করা হয়েছে। ব্যবস্থাপনাকে হাতের সাথে বা বাহুর সাথে তুলনা করা হয়েছে। তারপর প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়েছে। যে প্রশাসন, প্রশাসন উচ্চ স্তরের প্রশাসন না, উচ্চ স্তরকে প্রশাসন, প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়েছে। প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়েছে। তারপরে আমাদের যে নির্দেশনা, নির্দেশনাকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে। নির্দেশনাকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে। নির্দেশনাকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই যে কোনটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে এটা একটু মাথায় রাখবেন, এখান থেকে হচ্ছে আপনাদের প্রশ্ন আসবে। তাহলে পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? ভবিষ্যতে কি করতে হবে, কোথায় করব, কোন উপায় করব, তার আগাম ঠিক করাকে কি বলা হয়? পরিকল্পনা বলা হয়। পরিকল্পনাকে ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক বলা হয়। পরিকল্পনাকে ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক বলা হয়। পরিকল্পনা একটি চিন্তন মনন প্রক্রিয়া, চিন্তাশীল প্রক্রিয়া। পরিকল্পনাকে সকল কাজের ভিত্তি বলা হয়, এটা আমরা অলরেডি জানি। পরিকল্পনাকে সকল কাজের ভিত্তি বলা হয়। ওকে, তারপরে দেখেন পরিকল্পনার যে বৈশিষ্ট্য। পরিকল্পনা হতে হলে সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে, এটা গ্রহণযোগ্য হতে হবে, সঠিক দিক নির্দেশনা থাকতে হবে, সমন্বয় এবং যোগসূত্র থাকতে হবে, ধারাবাহিকতা, লিখিত নমনীয়তা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নমনীয়তা, তারপর হচ্ছে বাস্তবমুখী হতে হবে। তারপর দেখেন পরিকল্পনা প্রণয়নের যে ধাপ, পরিকল্পনা প্রণয়নের ধাপ, এই ধাপটা একটু মাথায় রাখতে হবে। তবে এত মাথায় রাখার দরকার নাই, আপনারা শুধু প্রথম ধাপটা আর সর্বশেষ ধাপটা আলোচনা করবেন। বলবে যে আদর্শ পরিকল্পনার যে পদক্ষেপ বা ধাপ, প্রথম ধাপ কোনটি, প্রথম ধাপটা আর শেষ ধাপটা, প্রথম ধাপটা আর শেষ ধাপটা মাথায় রাখতে হবে। প্রথম ধাপটা হচ্ছে ভবিষ্যতের সুযোগ সুবিধা সম্পর্কে সতর্কতা, এটা হলো ফার্স্ট ধাপ, ফার্স্ট স্টেপ। সর্বশেষ ধাপ হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধন, কার্যকারিতা, এটা হচ্ছে লাস্ট, একেবারে লাস্ট ধাপ। তাহলে ফার্স্ট আর লাস্ট এই দুইটা ধারণা আপনারা সবসময় মাথায় রাখবেন। যত ধাপ থাকবে, যত পদক্ষেপ থাকবে, প্রথম পদক্ষেপটা কি, সর্বশেষ পদক্ষেপটা কি, এই দুইটা থেকে আপনাদের প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে দেখি পরিকল্পনার বিবেচ্য বিষয়, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য থাকবে, অবস্থানের অবস্থা, এখান থেকে এত বেশি গুরুত্বপূর্ণ না। আমরা দেখবো হচ্ছে পরিকল্পনার যে প্রকারভেদ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের সৃজনশীল আসবে। পরিকল্পনার পদক্ষেপ বা প্রকারভেদ, পরিকল্পনার যে প্রকারভেদ, এখান থেকে আপনাদের সিকিউ আসবে, সিকিউ। পরিকল্পনার প্রকারভেদ থেকে আপনাদের সিকিউ আসবে। তাহলে পরিকল্পনাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃতিগত পরিকল্পনা, একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা, একটা হচ্ছে সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা। আপনাকে প্রশ্নে বলে দিবে এটা প্রকৃতি ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা, এটা মেয়াদ ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা, এটা কাঠামো ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা। তাহলে কিন্তু যদি বলে প্রকৃতিগত, তখন আপনাকে মেয়াদে যাইতে পারবেন না। যদিও বলে যে এটা 5 বছর মেয়াদি, এটা 10 বছর মেয়াদি, এটা 1 বছরের জন্য করা হয়েছে, যদি বলে প্রকৃতিগত, তাহলে কিন্তু আপনি মেয়াদে যাইতে পারবেন না। এখানে আপনার লক্ষ্য থেকে স্থায়ী পরিকল্পনা অথবা একাত্মক পরিকল্পনা থেকে উত্তর দিতে হবে। আপনি যদি বলেন যে বলছে প্রকৃতিগত, আপনি দিলেন হচ্ছে এটা মধ্যমেয়াদী পরিকল্পনা, তাহলে হবে না। তাহলে আপনাকে প্রকৃতিগত হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। লক্ষ্য বলতে কি বোঝায়? লক্ষ্য মানে হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফলকে, পরিকল্পনার অভিপ্রেত ফল মানে পরিকল্পনাটা করলে সর্বশেষ ফলাফলটা কি আসবে, এই ফলাফলটাই হচ্ছে আমাদের লক্ষ্য, ফলাফলটাই হচ্ছে আমাদের লক্ষ্য। স্থায়ী পরিকল্পনা কি? স্থায়ী পরিকল্পনা মানে হচ্ছে যে পরিকল্পনাটা একবার গৃহীত হওয়ার পর নতুন কোন পরিকল্পনা গ্রহণের আগ পর্যন্ত ওইটাই চলতে থাকে। মানে যে পরিকল্পনাটা একবার গ্রহণ করছি, নতুন কোন পরিকল্পনা আসার আগ পর্যন্ত এটাই চলতে থাকে, এটাই বারবার চলতে থাকে, এটাকে বলা হয় স্থায়ী পরিকল্পনা। যেমন হচ্ছে সাপ্তাহিক রুটিন, সাপ্তাহিক ক্লাস রুটিন, এটা কি হয়? প্রতি সপ্তাহে সেম রুটিনে আমাদের হয়, যদি না রুটিনটা পরিবর্তন হয়, প্রতি সপ্তাহে কি হয়, সেম রুটিনে চলতে থাকে, এটাকে বলা হয় স্থায়ী পরিকল্পনা। তারপর দেখেন একার্থক পরিকল্পনা, এটা কি? যে পরিকল্পনাটা একটি মাত্র কাজের জন্য করা হয় সেটাকে বলা হয় একার্থক পরিকল্পনা। তাহলে একার্থক পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন আসবে। বলছে যে একার্থক পরিকল্পনা, একটি কাজের জন্য যে পরিকল্পনাটা করা হয় সেটাকে বলা হয় একার্থক পরিকল্পনা। তাহলে একটি কাজের জন্য কি করা হয়? মনে করেন যে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, একটা কাজ, তা এটা হচ্ছে একার্থক পরিকল্পনা। বলবে যে মেট্রো রেল নির্মাণ করা হয়েছে, বঙ্গবন্ধু টানেল নির্মাণ করা হয়েছে, তাহলে এগুলো হচ্ছে কি? একার্থক পরিকল্পনা।
একার্থক পরিকল্পনা। ওকে, তারপরে আসি, স্থায়ী পরিকল্পনা আবার 4 প্রকার। স্থায়ী পরিকল্পনা কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে নীতি, নীতি, প্রক্রিয়া, প্রক্রিয়া, পদ্ধতি, পদ্ধতি, কৌশল। নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। স্থায়ী পরিকল্পনা কত প্রকার? 4 প্রকার। স্থায়ী পরিকল্পনা হচ্ছে 4 প্রকার: নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল। একার্থক পরিকল্পনা হচ্ছে 2 প্রকার। একার্থক পরিকল্পনা কত প্রকার? 2 প্রকার। কি কি? একার্থক পরিকল্পনা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রকল্প, প্রকল্প, 2 হচ্ছে কর্মসূচি, কর্মসূচি। তাহলে প্রকল্প এবং কর্মসূচি হচ্ছে একার্থক পরিকল্পনা, আর নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল এই 4টা। বলবে যে নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা, নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা নয়, তখন এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের এমসিকিউ আসবে। নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা, তারপর হচ্ছে নিচের কোনটি একার্থক পরিকল্পনা। এই একার্থক পরিকল্পনা যে প্রকারভেদ, স্থায়ী পরিকল্পনা যে প্রকারভেদ, এখান থেকে আপনাদের সিকিউ আসবে। তাহলে আম, কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে কোনো কাজের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাটা, একটি কাজের জন্য দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা করা হয় সেটাকে বলা হয় কর্মসূচি। তারপর যে প্রকল্প কি? কর্মসূচির আওতায় যে ছোট ছোট কাজগুলো করা হয় সেটাকে বলা হয়, বা পরিকল্পনা করা হয়, এটাকে বলা হয় প্রকল্প। যেমন মনে করেন যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা দীর্ঘমেয়াদী, একটা কাজ, বাগান বৃক্ষ রোপণ করব, তাহলে এটা হচ্ছে কর্মসূচি। বৃক্ষরোপণের আন্ডারে, এই কর্মসূচির আন্ডারে যখন বললো যে আহ, গাছের চারা বিতরণ, তারপর হচ্ছে বনায়ন করা, তো এগুলো হচ্ছে ছোট ছোট কাজ বা ছোট ছোট পরিকল্পনা, এগুলো হচ্ছে প্রকল্প। তাহলে বৃক্ষরোপণটা হচ্ছে কি? বৃক্ষরোপণ কর্মসূচি, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আর যে ছোট ছোট প্রকল্পগুলো, এগুলো হচ্ছে স্বল্পমেয়াদী বলতে বলা যায়। ওকে, তারপরে দেখেন, তাহলে এখান থেকে আপনাদের সিকিউ সিকিউ আসবে, এমসিকিউ আসবে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর সে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা, মেয়াদ ভিত্তিক পরিকল্পনা, এটাও কিন্তু আপনাদের সিকিউ আসবে। এখান থেকে বলছে যে স্বল্প মেয়াদী পরিকল্পনা, তাহলে 1 বছরের কম, 1 বছরের কম যে পরিকল্পনাটা হয়, 1 বছরের কম মেয়াদী যে পরিকল্পনা, সেটাকে বলা হয় স্বল্প মেয়াদী পরিকল্পনা। তো 1 থেকে 5 বছরের জন্য, 1 থেকে 5 বছরের জন্য যে পরিকল্পনাটা করা হয় সেটাকে বলা হয় মধ্যমেয়াদী পরিকল্পনা। 5 বছরের ঊর্ধ্বে যে পরিকল্পনাটা করা হয় সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেটাকে কি বলা হয়? দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? এগুলো বুঝতে পারছেন কিনা একটু জানান, যদি অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবেন। তারপর দেখেন সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা। সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা 3 প্রকার। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পরিকল্পনা, এটাকে বলা হয় কৌশলগত পরিকল্পনা। তারপর হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। কৌশলগত পরিকল্পনা আর স্ট্র্যাটেজিক পরিকল্পনা একই। আর একটা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। আচ্ছা, স্ট্র্যাটেজিক পরিকল্পনা বা কৌশলগত পরিকল্পনাটা কি? কৌশলগত পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য যে পরিকল্পনা করা হয় সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনা। আর কার্যভিত্তিক পরিকল্পনাটা কি? কার্যভিত্তিক, কাজের প্রকৃতি অনুযায়ী যে পরিকল্পনাগুলো করা হয় সেগুলো কার্যভিত্তিক পরিকল্পনা। এটা হয় আবার হচ্ছে, এটা আবার 3 প্রকার। কার্যভিত্তিক পরিকল্পনাটা যদি আমরা একটু দেখি, কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে আবার 3 প্রকার। একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, একটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা, একটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা, একটা মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা, মাস্টার বাজেট বা সামগ্রিক পরিকল্পনা। তাহলে কার্যভিত্তিক পরিকল্পনা আবার 3 প্রকার, একটা বিভাগীয়, একটা আঞ্চলিক, আর একটা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনাটা কি? প্রতিটা বিভাগের জন্য যে আলাদা আলাদা পরিকল্পনা করা হয় এটাকে বলা হয় বিভাগীয় পরিকল্পনা। যেমন বিক্রয় বিভাগের জন্য এক ধরনের পরিকল্পনা, উৎপাদন বিভাগের জন্য এক ধরনের, হিসাব বিভাগের জন্য এক ধরনের, ক্রয় বিভাগের জন্য এক ধরনের পরিকল্পনা, এটাকে বলা হয় বিভাগীয় পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা, অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চলের জন্য যে আলাদা আলাদা পরিকল্পনা করা হয় সেটাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। আর এটা হচ্ছে মাস্টার প্ল্যান বা সামগ্রিক পরিকল্পনা। এটা কি? এটা হচ্ছে টোটাল যে প্ল্যান, বিভাগীয় এবং অঞ্চল ভিত্তিক পরিকল্পনা সমন্বয়ে পরিকল্পনাকে বলা হয় সামগ্রিক পরিকল্পনা। ওকে, আচ্ছা, একজন বলছে লক্ষ্যটা বলতে, লক্ষ্য বলতে কি বোঝায়? লক্ষ্য বলতে পরিকল্পনার,
আচ্ছা, লক্ষ্য বলতে কি বোঝায়? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়। পরিকল্পনার অভিপ্রেত ফল মানে কিসের জন্য আমরা কাজ করি, পরিকল্পনাটা কেন করতেছি, আমরা যে কাজটা টার্গেটটা, যেমন আপনারা কেন পড়তেছেন এ প্লাস পাওয়ার জন্য, এটা হচ্ছে আমার লক্ষ্য, এ প্লাস পাওয়া হচ্ছে লক্ষ্য। এখন লক্ষ্য ঠিক রেখে আপনি কি করবেন, আপনি কাজগুলো করবেন কিভাবে, কয় ঘন্টা পড়বেন, কি কি কোর্স আপনি শেষ করবেন, তো এগুলো হচ্ছে পরিকল্পনা করতেছেন। পরিকল্পনার অভিপ্রেত ফলটা কি, অ্যাকচুয়াল যে গোলটা, উদ্দেশ্যটা, এটাই হচ্ছে আপনার লক্ষ্য। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন কিনা একটু জানান, পরিকল্পনা বুঝতে পারছেন কিনা একটু জানান, পরিকল্পনা পরিকল্পনা বুঝতে পারছেন কিনা একটু জানান। এবার আসি সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে আমার কাছে অনেকগুলা অল্টারনেটিভ থাকবে, অনেকগুলো বিকল্প থাকবে। তো এতগুলো বিকল্প থেকে আমি যে কোনো একটা সর্বোত্তম যে বিকল্পটা এটা চুজ করব বা গ্রহণ করব, গ্রহণ করাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। তাহলে যে কোনো সমস্যা বা কর্মপন্থা গ্রহণে একাধিক প্রকল্প থেকে বা বিকল্প থেকে সর্বোত্তম বিকল্পটা বাছাই করাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। তার মানে অনেকগুলা বিকল্প থাকবে, এই বিকল্প থেকে আমি সর্বোত্তম বিকল্পটা গ্রহণ করাকেই বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। বৃহদায়তন প্রতিষ্ঠান বর্তমানে সিদ্ধান্ত গ্রহণে সোর্ট বিশ্লেষণ করে থাকে। সোর্ট মানে কি? এস হচ্ছে স্ট্রেংথ, ডব্লিউ হচ্ছে উইকনেস, তারপর হচ্ছে উ দিয়ে অপরচুনিটি, টি দিয়ে হচ্ছে থ্রেট। স্ট্রেংথ মানে কি? শক্তিমত্তা, উইকনেস দুর্বলতা, তারপর হচ্ছে উ হচ্ছে অপরচুনিটি বা সুযোগ, আর টি হচ্ছে থ্রেট বা হুমকি। এই চারটা বিষয় হচ্ছে আলোচনা করা হয়। আঞ্চলিক পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনাটা আবার বলতে বলছেন। আঞ্চলিক পরিকল্পনা বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা যে পরিকল্পনা করা হয়। মনে করেন যে চট্টগ্রাম বিভাগের জন্য এক ধরনের পরিকল্পনা, ঢাকা বিভাগের জন্য এক ধরনের, বরিশালের জন্য এক ধরনের, মনে করেন যে নোয়াখালী জেলার জন্য এক ধরনের, কুমিল্লা জেলার জন্য, ফরিদপুরের জন্য, এই যে আলাদা আলাদা অঞ্চলের জন্য আলাদা আলাদা যে পরিকল্পনাটা করা হয় সেটাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। বুঝতে পারছেন? তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়গুলো কি কি? সমস্যা আগে বুঝতে হবে, ভবিষ্যৎ অবস্থা, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করতে হবে, সিদ্ধান্ত লক্ষ্য, সহযোগিতার মাত্রা, প্রাপ্ত সময়, এগুলো হচ্ছে আমি বিবেচনা করে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। তারপর দেখেন সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাদের এমসিকিউ প্রশ্ন আসবে। হ্যাঁ? পরে আলোচনা করবো। হুম। তাহলে দেখো সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার প্রথম প্রক্রিয়া হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ এবং সংজ্ঞায়িতকরণ। সমস্যা চিহ্নিতকরণ, সর্বশেষ হচ্ছে উত্তম বিকল্প গ্রহণ। সর্বপ্রথম হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ এবং সংজ্ঞায়িতকরণ, সর্বশেষ হচ্ছে উত্তম বিকল্প গ্রহণ। তাহলে এই প্রথমটা এবং শেষটা এই দুইটা মাথায় রাখবা, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। প্রথমটা কোনটা? সমস্যা চিহ্নিতকরণ। দ্বিতীয়টা হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ। এখান থেকে এতটুকু পড়লে ইনশাল্লাহ পারবা। তাহলে আমাদের আমাদের পরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ গেল, পরিকল্পনা গেল। এবার আছি সংগঠন, সংগঠিতকরণ। এটা কত নাম্বার চ্যাপ্টার? এটা হচ্ছে থার্ড না ফোর্থ? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়। বুঝতে পারছেন কি না? এর আগেরটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। হ্যাঁ, সংক্ষেপে বুঝাচ্ছি উজ্জ্বল দাস, নাইলে কিন্তু এগুলো আরো আলোচনা, আমি হচ্ছে সবগুলো অধ্যায় শেষ করতে হবে, এই কারণে তাড়াতাড়ি পড়াচ্ছি। আচ্ছা, বুঝতে পারছেন কিনা একটু জানান এর আগের অধ্যায়টা, আর না বুঝলে প্রশ্ন করেন। সংগঠিতকরণ, সংগঠিত মানে হচ্ছে সংগঠন। এখন হচ্ছে প্রতিষ্ঠান, সংগঠন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, সংগঠন বলতে আমরা বুঝি হচ্ছে প্রতিষ্ঠানের যত মানবীয় এবং অমানবীয় উপাদানগুলো আছে সবগুলোকে আমরা একত্রিত করে লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাব। ওই এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশলটা বা সবকিছু একত্রিত করাকে বলা হয় সংগঠন। তাহলে সংগঠন বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের যত
উপকরণগুলো আছে এগুলোকে একত্রিত করব, করে হচ্ছে আমি কাজটাকে ভাগ করব, কার্য বিভাজন করব, কাজকে ভাগ করব প্লাস দায়িত্ব বন্টন করব, দায়িত্ব বন্টন। প্রথম হচ্ছে আমার যত উপকরণ আছে সব উপকরণ সংগ্রহ করব, সংগ্রহ করার পর কাজকে বিভিন্ন ভাগে ভাগ করব, ভাগ করার পর দায়িত্ব বন্টন করে দেব। এটা হচ্ছে মূলত সংগঠনের কাজ। তাহলে বলছে ব্যবস্থাপনার সংগঠন হলো প্রতিষ্ঠানের উপকরণ আদি এবং কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে, উপবিভাগে বিভক্ত করে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ, বিভাগ উপবিভাগের মধ্যে সম্পর্ক নির্ধারণ এবং সমন্বয় সাধনের কাজকে কি বলা হয়? সংগঠন। অনেক বড় না? তাহলে হচ্ছে এভাবে বলবেন যে প্রতিষ্ঠানের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে অথবা মানবীয় এবং অমানবীয় উপাদানগুলো আছে সবগুলোকে একত্রিত করব, করার পর কাজকে প্রকৃত অনুযায়ী ভাগ করে প্রতিটা বিভাগে ব্যক্তিদের নিয়োজিত করব। এটাই হচ্ছে সংগঠিতকরণ, এটা বলা হয় সংগঠিতকরণ। তাহলে সংগঠনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সংগঠনকে হচ্ছে বাহুর সাথে তুলনা করা হয়েছে, সংগঠনকে বাহু বা হাতের সাথে তুলনা করা হয়েছে। একটু আগে বলছিলাম ব্যবস্থাপনাকে কিসের সাথে তুলনা করেছে? ব্যবস্থাপনা হচ্ছে চোখ, একটু আগে হয়তো ভুল বলছিলাম। তাহলে ব্যবস্থাপনাকে চোখের সাথে তুলনা করা হয়েছে, আর হচ্ছে সংগঠনকে বাহুর সাথে তুলনা করা হয়েছে। একটু আগে যেটা বলছিলাম ব্যবস্থাপনাকে চোখের সাথে তুলনা করা হয়েছে, আর সংগঠনকে বাহুর সাথে তুলনা করা হয়েছে। এটা একটু কারেকশন করে নেন। আচ্ছা, তারপরে দেখেন সংগঠনের পদক্ষেপ, এটা গুরুত্বপূর্ণ। সংগঠনের পদক্ষেপ কয়টি? 4টি। সংগঠনের পদক্ষেপ প্রথম হচ্ছে কার্য শনাক্তকরণ বা কার্য বিভাজন, কার্য শ্রেণীবদ্ধকরণ, কার্য বিভাজন। প্রথম হচ্ছে কার্য বিভাজন। তারপর হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, মানে হচ্ছে বোঝানো। কাজ ভাগ করার পর আমি হচ্ছে সবাইকে দায়িত্ব বোঝাবো, কার দায়িত্বটা কি সেই জিনিসটা বুঝিয়ে দেব। তারপর হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, এবার হচ্ছে এক একজনকে দায়িত্ব দেব। তারপর হচ্ছে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠাকরণ। এই 4টা হচ্ছে আমাদের সংগঠিতকরণের পদক্ষেপ। হ্যাঁ, আমরা হচ্ছে শর্ট কোশ্চেন ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে দেখেন, তাহলে সংগঠনের পদক্ষেপ হচ্ছে 4টি। প্রথম হচ্ছে কার্য বিভাজন, তারপর হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। তারপরে দেখেন সংগঠনের কিছু নীতিমালা। আমরা যে ব্যবস্থাপনার যে নীতিগুলো পড়ছিলাম এগুলো কিন্তু সকল কাজে সমানভাবে হয়, তবে কিছু স্পেসিফিক নীতি আছে। যেমন হচ্ছে আমার সংগঠনে উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্য নীতি, দায়িত্বের নীতি, নিয়ন্ত্রণ পরিসরের নীতি, সমন্বয়ের নীতি, সমতা নীতি, জোড়াময় শিকল, বিশেষায়ন, সংজ্ঞায়িতকরণের নীতি। এই জিনিসগুলো একটু আলাদাভাবে পড়তে হয়। তারপর দেখেন সংগঠনের প্রকারভেদ থেকে আপনাদের সিকিউ আসবে। সংগঠনের প্রকারভেদ। তাহলে সংগঠন হচ্ছে আমাদের নরমালি হচ্ছে 5 প্রকার। সংগঠন কত প্রকার? সংগঠন হচ্ছে 5 প্রকার। কি কি? এটা হচ্ছে সরল রৈখিক সংগঠন, সরল রৈখিক সরল রৈখিক সংগঠন। দ্বিতীয় হচ্ছে সরল রৈখিক ও পদস্থ কর্মী, পদস্থ পদস্থ কর্মী, সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তারপরটা কি? তারপর হচ্ছে কার্যভিত্তিক সংগঠন, ভিত্তিক কার্যভিত্তিক সংগঠন। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স সংগঠন। তারপরে হচ্ছে কমিটি সংগঠন। তাহলে এই যে 5 ধরনের সংগঠন, এই 5 ধরনের সংগঠন থেকে আপনাদের প্রশ্ন আসবে। তাহলে সর্বপ্রাচীন সংগঠন হচ্ছে কোনটাকে বলা হয়? সরলরৈখিক সংগঠনকে সর্বপ্রাচীন সংগঠন বলা হয়। সরলরৈখিক সংগঠনকে সর্বপ্রাচীন সংগঠন বলা হয়। এই সরলরৈখিককে আবার কি বলা হয়? সামরিক সংগঠনও বলা হয়। সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনও বলা হয়। সরলরৈখিক সংগঠনটা কি? যে সংগঠন কাঠামোতে সিদ্ধান্ত রেখা উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে নেমে আসে তাকে বলা হয় সরলরৈখিক সংগঠন। ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরলরৈখিক সংগঠন সবচেয়ে উত্তম। এবার আসি পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক সংগঠনে সবচেয়ে বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা পায়। এটা প্রাচীন এবং সহজ ধরনের সংগঠন।
এই সংগঠনে বিশেষায়নের অভাব লক্ষ্য করা যায়। এগুলো এমসিকিউতে আসে, বলবে যে কোন সংগঠনে বিশেষায়নের অভাব লক্ষ্য করা যায়। তারপর আসি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কি? সরলরৈখিক সংগঠনটা যে কাঠামোতে নেমে আসে, সেখানে তাদেরকে সরলরৈখিক ব্যবস্থাপকদেরকে সহযোগিতা করার জন্য যদি কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়, কোনো উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয় বা কোনো বিশেষজ্ঞকে নিয়োগ দেওয়া হয়, তখন তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলা হয়। তার মানে পদস্থ কর্মীকে নিয়োগ দিচ্ছে সরলরৈখিক কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য। যে পদস্থ কর্মী, যেমন হচ্ছে উপদেষ্টা, যেমন হচ্ছে বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হলে তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে সরলরৈখিক যিনি ম্যানেজার, মেইন ম্যানেজার, তার সবচেয়ে বেশি পাওয়ার, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। যিনি পদস্থ কর্মী, তার কোনো পাওয়ার নাই, সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত কে নেয়? ব্যবস্থাপক নেয়, তিনি হচ্ছে পরামর্শ দেন। পদস্থ কর্মী হচ্ছে পরামর্শ দেন, আর সিদ্ধান্ত নেয় কে? ব্যবস্থাপক সিদ্ধান্ত নেয়। এখানে সরলরৈখিক যে ব্যবস্থাপকরা আছে, তাদের কাজ লাঘব হয়, মানে কাজের ভারটা একটু কমে আর কি। কাজটা একটু লাঘব হয় বা কাজের ভার একটু কমে। তারপরে দেখেন কার্যভিত্তিক সংগঠন। এখানে কি করা হয়? এখানে হচ্ছে কাজের প্রকৃতি অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কার্যভিত্তিক বলে দিছে, তার মানে হচ্ছে কাজকে ভাগ করে, বিভিন্ন ভাগে ভাগ করে, প্রতিটা বিভাগে একজন করে বিশেষজ্ঞকে নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কি? নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মানে কাজ ভাগ করে দায়িত্ব বন্টন করা হয়। এটাকে বলা হয় কার্য বিভাজক নীতি। এই নীতির আবিষ্কারক কে জানেন? এটা হচ্ছে এফ ডব্লিউ টেইলর। এফ ডব্লিউ টেইলর হচ্ছে এই কার্যভিত্তিক সংগঠনের জনক। এটা আপনাদের এমসিকিউ তে আসবে, বলবে যে কার্যভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠাতা কে বা জনক কে? এফ ডব্লিউ টেইলর। এবার আসি ম্যাট্রিক্স সংগঠন। ম্যাট্রিক্স সংগঠন বলতে কি বোঝায়? এটা হচ্ছে সবচেয়ে আধুনিক সংগঠন। সবচেয়ে প্রাচীন কোনটা? সরলরৈখিক। সবচেয়ে আধুনিক সংগঠন হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। বৃহদায়তন প্রতিষ্ঠানে এই ম্যাট্রিক্স সংগঠনটি সবচেয়ে বেশি ফলো করা হয় বা অনুসরণ করা হয়। ম্যাট্রিক্স সংগঠন কি? যে সংগঠন কাঠামোতে একই সাথে দুইজন ম্যানেজার কাজ করে, একজন হচ্ছে কার্যিক ব্যবস্থাপক আর একজন হচ্ছে পণ্য ব্যবস্থাপক। একজন হচ্ছে কার্যিক ব্যবস্থাপক আর একজন হচ্ছে পণ্য ব্যবস্থাপক বা প্রোডাক্ট ম্যানেজার। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, একজন হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। তাহলে আহ, যে সংগঠনে কার্যিক ব্যবস্থাপক এবং পণ্য ব্যবস্থাপক একই সাথে কাজ করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে বলা হয় ম্যাট্রিক্স সংগঠন। এই ম্যাট্রিক্স সংগঠনে হচ্ছে আমাদের আমরা যে আদেশের ঐক্য নীতি পড়ছিলাম, আদেশের ঐক্য নীতির লাঘব ঘটে। যেহেতু দুইজন ম্যানেজার, একটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার, একটা হলো প্রজেক্ট ম্যানেজার, একটা হচ্ছে কার্যিক ব্যবস্থাপক, একজন হচ্ছে পণ্য ব্যবস্থাপক। যেহেতু ম্যানেজার দুইজন, তাহলে দুইজন কর্মীদেরকে নির্দেশ দেয়। এই কারণে হচ্ছে আদেশের ঐক্য নীতির লঙ্ঘন ঘটে। এটা আপনাদের আসবে, বলবে যে নিচের কোন সংগঠনে আদেশের ঐক্যের নীতির লঙ্ঘন ঘটে? তাহলে কোন সংগঠন? ম্যাট্রিক্স সংগঠন। তারপরে দেখেন কমিটি সংগঠন বলতে কি বোঝায়? হঠাৎ কোনো যদি সমস্যা সংঘটিত হয়, তখন তাৎক্ষণিক যে সংগঠনটা গঠিত হয়, সেটাকে বলা হয় কমিটি সংগঠন। এই কমিটি সংগঠনটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী সংগঠন। সবচেয়ে ক্ষণস্থায়ী সংগঠন হচ্ছে কমিটি সংগঠন হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী সংগঠন। তাহলে এখান থেকে হচ্ছে আপনাদের সিকিউ আসবে। তাহলে এই সংগঠনগুলো বুঝতে পারছেন কিনা? সংগঠন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। তাহলে এই সংগঠন থেকে হচ্ছে আপনাদের সৃজনশীল প্রশ্ন আসবে। এবার আসি হচ্ছে কর্মী সংস্থান। আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। পিডিএফ হচ্ছে ক্লাস শেষে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, পেজে দিয়ে দেওয়া হবে। আপনারা একটু খোঁজ রাখিয়েন পেজে। আচ্ছা, এবার আসি কর্মী সংস্থান।
হ্যাঁ, ক্লাসের পিডিএফ দিয়ে দাও। দেওয়া হবে ক্লাস শেষে। তাহলে এটা কত কত নাম্বার চ্যাপ্টার? এটা কি ফিফথ, পঞ্চম অধ্যায় নাকি? এটা কি ফিফথ নাকি চতুর্থ অধ্যায় কি জানি। আচ্ছা, কর্মী সংস্থান। তাহলে কর্মী সংস্থান বলতে আমরা কি বুঝি? কর্মী সংস্থান বলতে আমরা যে জিনিসটা বুঝি, প্রতিষ্ঠানের জন্য একটি জনবল দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ সংক্রান্ত যে কাজগুলো সেগুলোকে বলা হয় কর্মী সংস্থান। তাহলে প্রতিষ্ঠানের জন্য দক্ষ এবং যোগ্য কর্মী বাহিনী গঠন এবং সংরক্ষণ করার লক্ষ্যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলীকে কি বলা হয়? কর্মী সংস্থান বলা হয়। কর্মী সংস্থান বলা হয়। তাহলে কর্মী সংস্থানের কাজ কি? কর্মী নিয়োগ দেব, তারপর হচ্ছে প্রশিক্ষণ দেব, কর্মী পরিচালনা করব, কর্মী সংগ্রহ করব, এগুলো সব হচ্ছে আমাদের কর্মী সংস্থানের কাজ। এখন কর্মী সংস্থানের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। এই প্রক্রিয়াটা একটু মাথায় রাখবেন, এখান থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ এখান থেকে আসে। কর্মী সংগ্রহের প্রক্রিয়া এখান থেকে এমসিকিউ আসে, মাঝে মাঝে সিকিউ দেয়। তাহলে কর্মী সংগ্রহের প্রক্রিয়া হচ্ছে 4টি। একটা হচ্ছে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, এগুলো প্রশিক্ষণ। কর্মী সংগ্রহ মানে কি? কর্মী সংগ্রহ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে কর্মীদেরকে, সম্ভাব্য চাকরি প্রার্থীদেরকে নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত বা নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত নিয়ে আসাকে বলা হয় কর্মী সংগ্রহ। সম্ভাব্য চাকরি প্রার্থীকে নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত নিয়ে আসাকে বলা হয় কর্মী সংগ্রহ। আচ্ছা, আমরা এটা বিস্তারিত জানবো একটু পর। এই 4টা জিনিস একটু ভালো করে জানা রাখেন, যে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ আর একটা হচ্ছে প্রশিক্ষণ। এগুলো হচ্ছে আমাদের কর্মী সংস্থান প্রক্রিয়ার পদক্ষেপ। তারপর হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়ার পদক্ষেপ আবার হচ্ছে অনেকগুলো। যেমন হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন, তারপর হচ্ছে মানব সম্পদ কর্মী সংগ্রহ, উন্নয়ন মূল্যায়ন, মূল্য প্রদান পুরস্কৃতকরণ, কার্যকর জনশক্তি সংরক্ষণ, নিযুক্তি পরীক্ষার পদ্ধতি, পৃথকীকরণ, এগুলো সব হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়ার পদক্ষেপ। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? মানব সম্পদ পরিকল্পনা প্রণয়ন, কর্মী সংস্থান। তাহলে এই কর্মী সংস্থানটা এখানে আছে। তাহলে মানব সম্পদের একটা কাজ হচ্ছে কর্মী সংস্থান। তাহলে মানব সম্পদ পরিকল্পনা করব, কর্মী সংস্থান করব, উন্নয়ন, তারপরে হচ্ছে উন্নয়ন ও মূল্যায়ন, মূল্য প্রদান ও পুরস্কৃতকরণ মানে ন্যায্য মূল্য প্রদান, তারপর হচ্ছে কার্যকর জনশক্তি সংরক্ষণ, নিযুক্ত পরীক্ষা পদ্ধতি এবং হচ্ছে পৃথকীকরণ। এগুলো সব হচ্ছে আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনার পদক্ষেপ। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় এইচআরএম। এইচআরএম আপনাদের আসবে, এইচআরএম এর পূর্ণরূপ কি? এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবার আসি কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ বলতে কি বুঝি? প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সম্ভাব্য চাকরি প্রার্থীদেরকে নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত নিয়ে আসাকে বলা হয় কর্মী সংগ্রহ। এই কর্মী সংগ্রহর প্রক্রিয়া হচ্ছে আবার 3টি, পদক্ষেপ হচ্ছে আবার 3টি। এগুলা কি কি? এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ। বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, এটা এমসিকিউর জন্য আসবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ, এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে কোন বিভাগে কতজন কর্মী দরকার সেই জিনিসটাকে জানতে হবে। তারপর হচ্ছে উৎস নির্ধারণ। উৎস বলতে আমি কোন উৎস থেকে নেব, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটা হলো বাহ্যিক উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস নাকি বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করব? এই উৎস থেকে হচ্ছে আপনাদের সিকিউ আসবে, এই উৎস থেকে আপনাদের সিকিউ আসবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, উৎস নির্ধারণ। তারপর হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। যদি আমি বাহ্যিক উৎস থেকে নেই তাহলে আমার কি দিতে হবে? বিজ্ঞাপন দিতে হবে। তাহলে এই 3টা ধাপ একটু মাথায় রাখবেন, এটা থেকে আপনাদের সিকিউ আসবে আর উৎস থেকে আমাদের এমসিকিউ আসবে। আমরা যদি একটু উৎসটা দেখি, উৎস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসতে কি কি আছে? অভ্যন্তরীণ উৎসতে হচ্ছে পদোন্নতি বা পদাবনতি, তারপর হচ্ছে বদলি, শ্রমিক সংঘের সুপারিশ, নিয়োজিত কর্মীর সুপারিশ, যারা বর্তমানে কাজ করতেছে তাদের সুপারিশ, তারপর যে শ্রমিক সংঘের সুপারিশ, বদলি, পদোন্নতি, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আর বাহ্যিক উৎস কি? বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, চাকুরি সন্ধানী। তাহলে আমরা অভ্যন্তরীণ উৎসগুলো এবং বাহ্যিক যে উৎসগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বো, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। এখান থেকে হচ্ছে আপনাদের সিকিউ আসবে, অভ্যন্তরীণ আর বাহ্যিক উৎস থেকে সিকিউ আসবে। উদ্দীপকে বলে দিবে যে কোন উৎস থেকে সংগ্রহ করছে, যে বলবে যে মিস্টার একটা কোম্পানির একজন শ্রমিক, তার নাম বলবে, বলবে যে সে তার বন্ধুকে অথবা ছোট ভাইকে প্রতিষ্ঠানে নিয়ে আসলো যখন কর্মীর প্রয়োজন হয়। বলবে যে এটা কোন উৎস থেকে সংগ্রহ করছে, তাহলে এটা কি? নিয়োজিত কর্মীর সুপারিশ, সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আবার যদি দেখেন বিজ্ঞাপন দিয়ে কর্মী আনছে, সেটা হচ্ছে বাহ্যিক উৎসের উদাহরণ। তাহলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসগুলো আমরা পড়বো। এবার সে কর্মী নির্বাচন। তাহলে
কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় কি হয়েছে, চাকরি প্রার্থীদেরকে নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসছে এখন হচ্ছে নির্বাচন করব। তাহলে কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় যে যেই প্রার্থীগুলো নির্বাচন প্রক্রিয়ায় আসলো তাদের মধ্য থেকে যোগ্য এবং দক্ষ যে কর্মী আছে সেটাকে বাছাই করাই হচ্ছে নির্বাচন। তাহলে এখানে বলছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আগত আবেদনকারী প্রার্থীদের মাঝ থেকে কর্মী বাছাই এবং অভ্যন্তরীণ উৎস থেকে পদোন্নতি প্রদানের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্দিষ্ট করা প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলা হয়। তাহলে নির্বাচন প্রক্রিয়ার পদক্ষেপগুলো কি কি? তাহলে আমি কি করবো, এখান থেকে কর্মী বাছাই করব। বাছাই করতে গিয়ে আমি প্রথম আবেদন পত্রগুলো দেখবো, তারপর হচ্ছে নিযুক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্র ইস্যু করব, মানে লিখিত, ভাইবা, মৌখিক এই ধরনের পরীক্ষাগুলোতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্র পাঠাবো। তারপর নিযুক্ত পরীক্ষা গ্রহণ করব, সাক্ষাৎকার গ্রহণ, প্রাথমিক নির্বাচন, ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান, ডাক্তারি পরীক্ষা এবং হচ্ছে চূড়ান্ত পরীক্ষা। ব্যক্তিগত মানে হচ্ছে ওই যে পুলিশ ভেরিফিকেশন যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে আমরা অনুসন্ধান করব। তারপর হচ্ছে ডাক্তারি পরীক্ষা করব, মেডিকেল টেস্ট, তারপর চূড়ান্ত নিয়োগ। এদিকে কিছু পরীক্ষা আছে, সেটা হচ্ছে প্রবণতা পরীক্ষা। প্রবণতা পরীক্ষা বলবে যে নিচের কোনটি প্রবণতা পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট। এটা বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে কর্মীরা কোন কাজে তার ঝোঁক রয়েছে, কোন কাজ করতে সে বেশি পছন্দ করে, সেই জিনিসটা বোঝাকে বলা হয় প্রবণতা পরীক্ষা। বুদ্ধিমত্তা পরীক্ষা হচ্ছে ইন্টেলিজেন্স টেস্ট, তার তার চিন্তা ভাবনা, তার পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা, তার মানসিক অবস্থা ইত্যাদি বোঝা হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষা। ব্যক্তিত্ব পরীক্ষা, তার পছন্দ অপছন্দ রুচি এগুলো বোঝা হচ্ছে ব্যক্তিত্ব পরীক্ষা। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে সেই কর্মী নিয়োগ, তারপরে নির্বাচন করা হইলে তাদেরকে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। আরেকটা আছে পদোন্নতি। তাহলে আমরা উৎস থেকে আপনাদের সৃজনশীল আসবে আর পদোন্নতি থেকে আপনাদের সৃজনশীল আসবে। উৎস থেকে সৃজনশীল আর পদোন্নতি। পদোন্নতি বলতে কি বোঝায়, বর্তমান যে পদ আছে তার চেয়ে উচ্চ পদে অসীন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পদোন্নতি। তাহলে বর্তমান পদ থেকে উচ্চ পদে আচ্ছা কোনটা বোঝাবো? কোনটা বোঝাবো একটু মেনশন করেন। আচ্ছা, পদোন্নতি মানে কি? পদোন্নতি বলতে বোঝায়, পদোন্নতি বলতে কর্মীকে বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব এবং পদমর্যাদা সম্পূর্ণ পদে উন্নীত করার যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটাকে বলা হয় পদোন্নতি। তাহলে বর্তমান পদ থেকে উচ্চ পদে উন্নীত করাকে বলা হয় পদোন্নতি। এই পদোন্নতির ফলে কি হয়, সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, বেতন বাড়ে, সবকিছু বাড়ে, দায়িত্ব বাড়ে। কিন্তু একটা পদোন্নতির মাধ্যমে দায়িত্ব বাড়ে কিন্তু হচ্ছে বেতন বাড়ে না, এটাকে বলা হয় শুষ্ক পদোন্নতি বা ড্রাই প্রমোশন। শুষ্ক পদোন্নতি বা ড্রাই প্রমোশন, তার মানে প্রমোশন হইলে নরমালি কি হয়, দায়িত্ব বাড়ে, বেতনও বাড়ে। যে পদোন্নতির মাধ্যমে দায়িত্ব বাড়লো কিন্তু হচ্ছে বেতন বাড়লো না, সেটাকে বলা হয় ড্রাই প্রমোশন বা শুষ্ক পদোন্নতি। তো পদোন্নতির ভিত্তি হচ্ছে তিনটি। একটা হচ্ছে জ্যেষ্ঠতা ভিত্তিক, মানে বয়সের উপর ডিপেন্ড করে বা চাকরির মেয়াদকালের উপর ভিত্তি করে পদোন্নতি দেওয়া হলে এটাকে বলা হয় জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি। এটা হলো যোগ্যতা ভিত্তিক পদোন্নতি, মেধা ভিত্তিক পদোন্নতিও বলা হয়। এটা হচ্ছে মেধা, যোগ্যতা, কাজের দক্ষতা ইত্যাদির উপর ভিত্তি করে যে পদোন্নতিটা দেওয়া হয় সেটাকে বলা হয় যোগ্যতা ভিত্তিক বা মেধা ভিত্তিক পদোন্নতি। আরেকটা আছে মেধা এবং যোগ্যতা দুইটা মিলিয়ে, মেধা এবং যোগ্যতা অনুসারে যদি পদোন্নতি দেওয়া হয় সেটাকে বলা হয় মেধা এবং যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন কিনা একটু জানান। পদোন্নতি হচ্ছে তিন প্রকার, এখান থেকে আসবে। যদি দেখেন যে একজন ব্যক্তিকে তার চাকরির স্থায়িত্বকাল বা বয়সের উপর ডিপেন্ড করে তাকে কি দিচ্ছে, প্রমোশন দিচ্ছে, সেটা হচ্ছে জ্যেষ্ঠতা, মানে হচ্ছে বয়স যার বেশি তাকে হচ্ছে পদোন্নতি দেওয়া হয় জ্যেষ্ঠতার ভিত্তিতে। আর যোগ্যতা মানে কি, এখানে বয়স চাই না, আপনি যদি ভালো কাজ করেন আপনি প্রমোশন পাবেন, এটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক। আর জ্যেষ্ঠতা ও যোগ্যতা এখানে হচ্ছে তার বয়স এবং তার দক্ষতা, কাজের যোগ্যতা ইত্যাদির উপর ডিপেন্ড করে যখন পদোন্নতি দেওয়া হয় সেটাকে বলা হয় জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি, এবার আসি প্রশিক্ষণ। প্রশিক্ষণ বলতে কি বোঝায়? প্রশিক্ষণ মানে হচ্ছে
দক্ষতা বৃদ্ধির জন্য যে কাজগুলো করা হয় সেটাই হচ্ছে প্রশিক্ষণ। তাহলে প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা এবং অভিজ্ঞতা উন্নয়নের পূর্ব শর্ত। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা, যোগ্যতা, আগ্রহ, জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়। তো প্রশিক্ষণ কেন দরকার? প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়, কার্যকরী নির্দেশনা প্রদান করা যায়, নবতর চিন্তা, নতুন নতুন চিন্তা ও চেতনার উন্নয়ন হয়, সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়, পরোক্ষ ব্যয় হ্রাস পায়, মিতব্যয়িতা অর্জন হয়, কার্যের সাথে পরিচয়করণ। তো যে প্রশিক্ষণের আবার দুই ধরনের পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, আর একটা হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ। এটা হচ্ছে আপনাদের এমসিকিউ এবং সিকিউ দুইটাতে আসবে, এমসিকিউ এবং সিকিউ। এখান থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে, এমসিকিউ আসবে, সিকিউ আসবে। আচ্ছা, তাহলে দেখেন, একটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, এটাকে বলা অন দ্য জব ট্রেনিং, একটা হচ্ছে অফ দ্য জব ট্রেনিং, কাজের বাইরে প্রশিক্ষণ। এখান থেকে বলবে নিচের কোনটি কাজের মাধ্যমে মধ্যে প্রশিক্ষণ বা কাজের মাধ্যমে প্রশিক্ষণ, আর কোনটি কাজের বাহিরে প্রশিক্ষণ, এই জিনিসগুলো আসবে। তাহলে এখানে যে পদ্ধতিগুলো দেওয়া আছে এগুলো একটু মাথায় রাখলে হবে। প্রথম হচ্ছে পরিচিতিমূলক প্রশিক্ষণ। পরিচিতি, আপনি যখন প্রথম জব করতে যাবেন তখন সবার মাঝে আপনাদের সহকর্মী কারা কারা আছে সবার মাঝে আপনাদেরকে পরিচয় করাই দিল, এগুলো হচ্ছে পরিচিতিমূলক প্রশিক্ষণ। তাহলে এটা কাজের মাধ্যমে। হাতে কলমে প্রশিক্ষণ, হাতে কলমে হচ্ছে আপনাকে সরাসরি কাজ আদায়ের মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া হয় এটা কাজের মাধ্যমে। শিক্ষানবিশ প্রশিক্ষণ, প্রফেশনালি প্রশিক্ষণ, প্রদর্শন, পদ পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ, পর্যবেক্ষণ, কোচিং, এগুলো সব হচ্ছে এই কোচিংটা আসে। কোচিংটা বলবে যে কোচিং কোন ধরনের প্রশিক্ষণ, তাহলে এটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ, কাজের মাধ্যমে প্রশিক্ষণ। আর কাজের বাইরে কি কি আছে? প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, আলোচনা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, সেমিনার পদ্ধতি, নাট্য, অভিনয়, ঘটনা, কর্মশালা, গবেষণা, পেশাগত প্রশিক্ষণ, অধিবেশন, এগুলো সব হচ্ছে কাজের ছাড়া প্রশিক্ষণ, কাজের বাইরে প্রশিক্ষণ, কাজ ছাড়া প্রশিক্ষণ। ওকে, তাহলে এখান থেকে আপনাদের বলবে যে কর্মীদেরকে কাজের মাধ্যমে, যখন একটা কর্মী আসলো তাকে হচ্ছে কাজের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ট্রেনিং দিল, বলবে যে এটা কি কোন ধরনের প্রশিক্ষণ, কাজের মাধ্যমে নাকি কাজের বাইরে। তাহলে যদি কাজ করার মাধ্যমে হয় হাতে কলমে প্রশিক্ষণ হতে পারে। তারপর একটা যদি আলোচনা করি, তাহলে এদিকে সংজ্ঞা সংজ্ঞা দেওয়া আছে, আপনারা একটু দেখলেই বুঝে যাবেন এগুলা, কাজের মাধ্যমে কাজের বাইরে। তারপরে অধ্যায় আসি নেতৃত্ব। এটা কত নাম্বার অধ্যায়? ষষ্ঠ অধ্যায় নাকি? একজন বলছেন ভয়েস কি শোনা যাচ্ছে না? ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা, একজনে বলছেন যে অধিবেশন বলতে কি বোঝায়? অধিবেশন মানে হচ্ছে কোন একটা হচ্ছে সভা, সেমিনার বা এমন কোন কার্যক্রম, কর্মশালার মাধ্যমে যখন কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়। কাজ হইলে প্রথমে দেখবেন যে একটা সভা মিটিং করে, তারপর হচ্ছে কর্মশালা করে অথবা সেমিনার আয়োজন করে। তখন আয়োজনের মাধ্যমে বোঝায় যে কার রুলটা কি, সে কি কাজ করবে, কে কোন ধরনের কাজ করবে, কাজটা কিভাবে করবে। এটা যখন কাজের বাইরে গিয়া একটা আলোচনা সভার মাধ্যমে অথবা একটা কর্মশালার মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় অধিবেশন, সেটাকে বলা হয় অধিবেশন, আলোচনা সভা বলতে পারি। তারপর দেখেন নেতৃত্ব। ভয়েস কি শোনা যাচ্ছে এবার? তাহলে দেখেন নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? নির্দেশনা দেওয়া, এটা আরেক নাম হচ্ছে নির্দেশনা ও নেতৃত্ব। কোন দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার যে কৌশল সেটাকে বলা হয় নেতৃত্ব দান। নেতৃত্ব দান মানে কি? কোন দল বা গোষ্ঠীর কাজকে লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে প্রচেষ্টা চালানো হয় সেটাকে বলা হয় নেতৃত্ব। যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় নেতা, যিনি নেতৃত্ব দেন তাকে বলা হয় নেতা। তাহলে একজন নেতা কি করেন? তার যে অধীনস্থ কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। নেতৃত্বের প্রকারভেদ, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের যে প্রকারভেদ আছে সেখান থেকে আপনাদের সৃজনশীল আসবে। নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্ব হচ্ছে প্রধানত
চার প্রকার। একটা হচ্ছে আনুষ্ঠানিক বিচারে, একটা হচ্ছে প্রেষণা ভিত্তিক, একটা হচ্ছে ক্ষমতা ভিত্তিক, একটা হচ্ছে মৌল ভিত্তিক বা দৃষ্টিভঙ্গি বিচারে। তাহলে প্রথম হচ্ছে আনুষ্ঠানিক বিচার, একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক নেতৃত্ব কোনটা? যে নেতৃত্বটা প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে সৃষ্টি হয়। পদমর্যাদা, প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে যে নেতৃত্ব কাঠামোটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। তাহলে প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে যে নেতৃত্বটা সৃষ্টি হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। আর অনানুষ্ঠানিক নেতৃত্ব মানে হচ্ছে যেটা হচ্ছে পদের বাইরেও, যেমন হচ্ছে ম্যানেজার, সহকারী ম্যানেজার, তারপর হচ্ছে ফোরম্যান, এগুলো হচ্ছে পদ থেকে যে নেতৃত্বটা সৃষ্টি হলো আনুষ্ঠানিক। আর পদের বাইরেও, যেমন বয়স্ক মানুষদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে, যিনি অভিজ্ঞ দক্ষ তাকে হচ্ছে তার কথাগুলো শুনতেছে, এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। তাহলে পদমর্যাদার বাইরে গিয়ে যে নেতৃত্বটা সৃষ্টি হয় তাকে বলা হয় অনানুষ্ঠানিক নেতৃত্ব। এবার আছি প্রেষণা ভিত্তিক, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক নেতৃত্ব। ইতিবাচক নেতৃত্ব কি? যখন হচ্ছে আপনাকে আপনার কাজে উৎসাহিত অনুপ্রাণিত করে, আপনার কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে বলা হয় ইতিবাচক নেতৃত্ব। তাহলে আপনাকে প্রশংসার মাধ্যমে, আপনাকে হচ্ছে আদর ভালোবাসা ইত্যাদি দেওয়ার মাধ্যমে যখন কাজ আদায় করার চেষ্টা করা হয় সেটাকে বলা হয় ইতিবাচক নেতৃত্ব। আর নেতিবাচক হচ্ছে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করাকে বলা হয় নেতিবাচক নেতৃত্ব। তারপর দেখেন ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাদের সৃজনশীল আসবে। ক্ষমতা ভিত্তিক গুরুত্বপূর্ণ, ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব, এখান থেকে প্রশ্ন আসবে। এটা আবার চার প্রকার। এটা হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, একটা হচ্ছে অংশগ্রহণমূলক, একটা হলো পিতৃসুলভ, একটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। তো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কোনটা? যে নেতৃত্ব কাঠামোতে নেতা অধস্তন কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করে থাকে, সেটাকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। অংশগ্রহণমূলক নেতৃত্ব মানে কি? যে নেতৃত্ব কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শ্রমিক কর্মী যারা আছে, যারা অধস্তন আছে, তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেয়, তাদের মতামত শোনা হয়, তাদের পরামর্শ থাকলে সেই পরামর্শগুলো শোনা হয়, সেটাকে বলা হয় অংশগ্রহণমূলক নেতৃত্ব। অথবা এটার আরেকটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব বলা হয়। এটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। এই পিতৃসুলভ নেতৃত্বটা কি? যে নেতৃত্ব কাঠামোতে নেতা এত বেশিও কঠোর না, এত বেশিও নরম না, সে হচ্ছে একজন পিতার ন্যায় আদর শাসনের মাধ্যমে কর্মীদেরকে কাজ আদায়ের চেষ্টা করা হয়, সেটাকে বলা হয় পিতৃসুলভ নেতৃত্ব। একটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। এটা কি? লাগামহীন হচ্ছে যে নেতৃত্ব কাঠামোতে নেতা কাজের যে লক্ষ্যটা আছে, লক্ষ্যটা নির্ধারণ করে দিয়ে তিনি সরে যায়, তিনি আর খোঁজ খবর নেয় না কিভাবে কাজ করবে কিভাবে করবে না, সেই বিষয়গুলো তিনি পরিচালনা করেন না। তো এই ধরনের নেতৃত্বকে বলা হয় লাগামহীন নেতৃত্ব। মানে নেতা কাজটা ঠিক করে দেয়, লক্ষ্যটা ঠিক করে দেয়, তারপর কর্মীরা নিজের মতো কাজ করে। তো এটাকে বলে লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্বে নেতা হচ্ছে সবচেয়ে বিমুখ থাকে, তিনি হচ্ছে কাজ করতে চায় না, কর্ম বিমুখ নেতা থাকে। তো এখানে কর্মীরা সবচেয়ে অবাধ স্বাধীনতা ভোগ করে, এটা আসে অবাধ অবাধ স্বাধীনতা। কোন নেতৃত্বে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে? কোন নেতৃত্বে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে? এটা হচ্ছে কি নেতৃত্ব? এটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। তারপরে আসি মৌলভিত্তিক বা দৃষ্টিভঙ্গি বিচারের নেতৃত্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব, আর একটা হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। কর্মকেন্দ্রিক নেতৃত্ব কি করা হয়? কর্মকেন্দ্রিক শুধু কাজকে গুরুত্ব দেওয়া হয়, কাজ কিভাবে তাড়াতাড়ি করা হয়, কিভাবে উৎপাদনশীলতা বাড়ানো হয়, কিভাবে হচ্ছে সবকিছু বাড়ানো হয়, তাহলে আহ কাজকে গুরুত্ব দেওয়া হয় যে নেতৃত্বে, সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক। আর যে নেতৃত্বে কাজের তুলনায় কর্মীদের সুবিধা অসুবিধার উপর গুরুত্ব দেওয়া হয় সেটাকে বলা হয় কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। তাহলে কর্মকেন্দ্রিক হচ্ছে কাজকে গুরুত্ব দেওয়া হয়, আর কর্মী কেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্বে কি কাকে গুরুত্ব দেওয়া হয়? কর্মীদের ভালো মন্দ সুবিধা অসুবিধার উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে এই যে নেতৃত্বের প্রকারভেদ, এই নেতৃত্বের প্রকারভেদ থেকে আপনাদের প্রশ্ন আসবে, বলবে যে এটা আনুষ্ঠানিকতা বিচারে কোন ধরনের নেতৃত্ব, বলবে যে এটা প্রেষণা ভিত্তিক কোন ধরনের, বলবে ক্ষমতা ভিত্তিক, বলবে মৌল ভিত্তিক বা দৃষ্টিভঙ্গি বিচারে কোন ধরনের নেতৃত্ব। তখন আপনারা দেখবেন আগে এটা কি ক্ষমতা ভিত্তিক চাইছে নাকি প্রেষণা ভিত্তিক নাকি আনুষ্ঠানিকতা, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, এখান থেকে পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তারপর একজন আদর্শ নেতার গুণাবলী, একজন আদর্শ নেতা কেমন হবেন? তার ব্যক্তিগত গুণাবলী, দৈহিক সামর্থ্য থাকবে, আকর্ষণ ক্ষমতা, ব্যক্তিত্ব, শিক্ষা, মানসিক কিছু গুণাবলী যেমন সাহসিকতা, দূরদর্শিতা, সততা, নিষ্ঠা, ধৈর্য, এগুলো হচ্ছে থাকবে।
তত্ত্বাবধান পরিসর, এটা হচ্ছে এমসিকিউ তে আসবে। তত্ত্বাবধান পরিসর বলতে কি বোঝায়? তত্ত্বাবধান পরিসর বলতে কি বোঝায়? তত্ত্বাবধান পরিসর মানে হচ্ছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে কতজন শ্রমিক কর্মী কাজ করবে তার সংখ্যা নির্ধারণ করে দেওয়াকে বলা হয় তত্ত্বাবধান পরিসর। তাহলে একজন নির্বাহীর অধীনে সরাসরি পরিচালিত এবং নিয়ন্ত্রিত শ্রমিক বা কর্মচারীর সংখ্যা হলো তত্ত্বাবধান পরিসর। তাহলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কতজন অধস্তনকে তদারকি করবে বা ব্যবস্থা নিবে অথবা তাদেরকে পরিচালনা করবে তার সংখ্যাকে বলা হয় তত্ত্বাবধান পরিসর। তত্ত্বাবধান পরিসর, ব্যবস্থাপনা পরিসর, নিয়ন্ত্রণের পরিসর, তত্ত্বাবধায়কের পরিসর। তাহলে বিভিন্ন নাম: নিয়ন্ত্রণের পরিসর, ব্যবস্থাপনার পরিসর, তত্ত্বাবধায়কের পরিসর, তত্ত্বাবধানের পরিসর। এই পরিসরটা একটু মাথায় রাখবেন, তাহলে হবে। এবার আসি নির্দেশনা। নির্দেশনা মানে কি? কাজের প্রতি নির্দেশ দেওয়া। প্রতিষ্ঠানের কাজের প্রতি আদেশ নির্দেশ প্রদান করাকে নির্দেশনা বলা হয়। তো নির্দেশনা আবার অনেক প্রকার আছে, যেমন হচ্ছে গণতান্ত্রিক নির্দেশনা, তারপর হচ্ছে স্বৈরাচারী নির্দেশনা, পিতৃসুলভ নির্দেশনা। ওই যে আমরা নেতৃত্ব করছিলাম এমনই সেম, তো আলাদা করে মুখস্থ করতে হবে না, আলাদা করে মুখস্থ করতে হবে না। তারপর দেখেন আজকের অধ্যায় শেষ চ্যাপ্টার নিয়ন্ত্রণ। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকেও সৃজনশীল আসবে। এখন আসি নিয়ন্ত্রণ। এখন আসি নিয়ন্ত্রণ। দেখেন নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? নিয়ন্ত্রণ মানে হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই বাছাই করা, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তখন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলা হয়। তাহলে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই বাছাই করা, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তখন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলা হয়। তাহলে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। নিয়ন্ত্রণকে অবিরাম প্রক্রিয়া বলা হয়, অবিরাম এবং ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়, অবিরাম প্রক্রিয়া এবং ধারাবাহিক প্রক্রিয়া বলা হয় নিয়ন্ত্রণকে। আচ্ছা, তারপর দেখেন নিয়ন্ত্রণের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে: নিয়ন্ত্রণ হচ্ছে সর্বশেষ কাজ, এটা হচ্ছে অবিরাম প্রক্রিয়া, যতদিন প্রতিষ্ঠান চলবে ততদিন হচ্ছে নিয়ন্ত্রণ কাজটাও চলবে, পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে, এটা হচ্ছে কালান্তিক কাজ, ব্যক্তি ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ, ভিত্তি নির্ভরতা, এটা হচ্ছে ভিত্তি থাকে, এগুলো আমরা পড়বো। নিয়ন্ত্রণ কেন গুরুত্ব? নিয়ন্ত্রণ হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, সামর্থ্য সময়ের সদ্ব্যবহার করে, সমন্বয় সাধন করে, মিতব্যয়িতা অর্জন করে, বিচ্যুতি নির্ণয়, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে, পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে থাকে। আচ্ছা, এখন দেখেন নিয়ন্ত্রণের পদক্ষেপ। নিয়ন্ত্রণের পদক্ষেপ, এটা থেকে আপনাদের সৃজনশীল আসবে, এখান থেকে আপনাদের সিকিউ আসবে। নিয়ন্ত্রণের পদক্ষেপ থেকে আপনাদের সিকিউ আসবে। সিকিউ প্রথমটা হচ্ছে আদর্শমান প্রতিষ্ঠা করা। আদর্শমান প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। তাহলে ফার্স্ট আর লাস্ট আমরা মাথায় রাখবো। নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ কোনটি? আদর্শমান নির্ধারণ করা। সর্বশেষ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা করা, এটা হচ্ছে লাস্ট। সর্বশেষ হচ্ছে ব্যবস্থামূলক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। তো আদর্শমান নির্ধারণ মানে কি? কতটুকু গুণ বা পরিমাণ বা এমন হলে একটি পণ্য সঠিক হয়েছে বলে ধরা হয়, সেটাকে বলে আদর্শমান। যেমন আপনারা হচ্ছে টার্গেট নিলেন, আপনি 80 পাইলে এ প্লাস, আপনি হচ্ছে 80 টার্গেট নিয়ে পড়াশোনা করতেছেন, এ প্লাস পাবেন, আপনার টার্গেট কি? এ প্লাস পাওয়া। তাহলে এটা হচ্ছে আপনার টার্গেট, এটা হচ্ছে আপনার আদর্শমান। তারপরে প্রকৃত কার্যফল তুলনা। আপনি সারা বছর পড়াশোনা করে মডেল টেস্ট যখন আসলো তখন আপনি দেখলেন আপনি হচ্ছে 75 পাইলেন। কত পাইলেন? 75 পাইলেন। তার মানে 80 থেকে কত কম? 5 কম। তাহলে কত পাইলেন? 75। এটা হচ্ছে এ। তাহলে এ প্লাস পাইছেন? পান নাই। এটা হচ্ছে আপনার কার্যফল। কার্যফল কত? 75। তারপর কার্যফলের সাথে আদর্শ মানের তুলনা করবেন। তাহলে আদর্শ মান কত ছিল? 80। আদর্শ মান ছিল 80, কার্যফল কত? 75। তাহলে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 5। এটা হচ্ছে তুলনা করব। তুলনা করে আমি একটা কি পাইছি? বিচ্যুতি। এটাকে বলা হয় বিচ্যুতি। এই যে গ্যাপটা, এটা হচ্ছে বিচ্যুতি, এই গ্যাপটা হচ্ছে বিচ্যুতি। তাহলে বিচ্যুতি পাইলাম। এখন কেন বিচ্যুতি হইল, বিচ্যুতির কারণ বিশ্লেষণ করব। আমি যে 5 নাম্বার কম পাইলাম, এটা কারণটা কি? কারণটা কি? মনে করেন আপনি ক্লাসে পরীক্ষার হলে যাইতে দেরি করছেন, আপনি হচ্ছে কলম কম নিয়ে গেছেন, আপনি হচ্ছে পড়াশোনার গ্যাপ ছিল, ভালো করে পড়েন নাই। তাহলে এগুলো হচ্ছে আপনার কারণ বিশ্লেষণ করে দেখলেন এই এই সমস্যা। তো
তো এখন কি করব, সংশোধন করব। তখন আপনি যদি পরীক্ষার হলে দেরি করে যান, এখন তাড়াতাড়ি যাবেন। যদি কলম কম নিয়ে যান, এখন পর্যাপ্ত কলম নিয়ে যাবেন। যদি আপনি কম প্রস্তুতি থাকে, এখন ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। এটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। তাহলে এগুলো হচ্ছে নিয়ন্ত্রণের প্রক্রিয়া বা পদক্ষেপ। তাহলে বুঝতে পারছেন কিনা একটু জানান, নিয়ন্ত্রণের প্রক্রিয়া বা পদক্ষেপ। তাহলে বুঝতে পারছেন কিনা জানান, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণের প্রক্রিয়া বা পদক্ষেপ। এখান থেকে হচ্ছে আপনাদের সিকিউ আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে বুঝতে পারছেন। তারপরে আমরা যদি একটু নিতে চাই নিয়ন্ত্রণের কৌশল, এই কৌশল থেকে আপনাদের সৃজনশীল আসবে। নিয়ন্ত্রণের কৌশল পিডিএফ দিয়ে দেওয়া হবে। নিয়ন্ত্রণের কৌশল এখন হচ্ছে নিয়ন্ত্রণের পদক্ষেপ বুঝলাম, এবার আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণের কৌশল, নিয়ন্ত্রণের কৌশল হচ্ছে দুই ধরনের মনে করেন, একটা হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে অবাজেটীয় নিয়ন্ত্রণ। বাজেটীয় নিয়ন্ত্রণ একটাই, বাজেট। তাহলে বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণটা করা হয় সেটাকে বলা হয় বাজেটীয় নিয়ন্ত্রণ। বাজেটীয় নিয়ন্ত্রণ। তো বাজেট বলতে আমরা কি বুঝি, আমি যে পরিকল্পনা করলাম এই পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। তো বাজেটীয় নিয়ন্ত্রণ, এখানে বাজেটীয় নিয়ন্ত্রণটা গুরুত্বপূর্ণ। ব্রেক ইভেন বিশ্লেষণ, ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ। ব্রেক ইভেন মানে কি, যে বিন্দুতে বিক্রয় আয় এবং মোট ব্যয় সমান হয়, যে বিন্দুতে বিক্রয় আয় এবং মোট ব্যয় সমান হয় সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এটাকে কি বলা হয়, ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। ব্রেক ইভেন পয়েন্ট মানে সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু। তাহলে যে বিন্দুতে, এটা মনে করেন ব্যয়, এটা হলো আয়, তাহলে সমচ্ছেদ বিন্দুর চেয়ে যদি কম হয়, বিক্রয়টা কম হয়, তাহলে কি হবে, ক্ষতি হবে। যদি বেশি হয় তাহলে লাভ হবে। তাহলে এই টার্গেটে যদি নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে একটা পদ্ধতি, ব্রেক ইভেন বিশ্লেষণ। আয় ব্যয় হিসাব, আমি কত ব্যয় করে কত আয় করলাম, এটা হচ্ছে আয় ব্যয় হিসাব। তারপর হচ্ছে পার্ট, পার্ট এর পুনরুক্তি, প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। তাহলে পার্ট এন্ড গ্যান্ট চার্ট, এর দুটো গুরুত্বপূর্ণ, পার্ট আর গ্যান্ট চার্ট। হেনরি এল গ্যান্ট হচ্ছে গ্যান্ট চার্টের জনক, হেনরি এল গ্যান্ট। হেনরি এল গ্যান্ট হচ্ছে গ্যান্ট চার্টের জনক। গ্যান্ট চার্ট কি বলে, গ্যান্ট চার্ট হচ্ছে একই সাথে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ কার্যাবলী চলতে থাকে। একই সাথে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ কার্যাবলী যে চার্টের মাধ্যমে চলে সেটা হচ্ছে গ্যান্ট চার্ট বলা হয়। আর পার্ট কি, পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এই পুনরূপটা মাথায় রাখবেন, এটা এমসিকিউ তে আসবে। তো প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক পার্ট। তো একই সাথে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ কার্যক্রমগুলো সম্পাদিত হয়। তবে সেক্ষেত্রে যদি কোনো ক্রিটিক্যাল পয়েন্ট থাকে বা সংকটময় পথ থাকে, সেটা কি করা হয়, মোটা রেখা দ্বারা চিহ্নিত করা হয়। এটাকে বলা হয় পার্ট, এটাকে বলা হয় পার্ট। তারপরে দেখেন শাস্তিমূলক পদ্ধতি, যদি কেউ কোনো ভুল করে তখন তাকে শাস্তি দেওয়া হয়। সিপিএম ক্রিটিক্যাল পেথ মেথড, ক্রিটিক্যাল পেথ মেথড। তারপরে দেখেন এখান থেকে আর বেশি গুরুত্বপূর্ণ নাই। ব্যক্তিগত পর্যবেক্ষণ এখান থেকে একটা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পর্যবেক্ষণ মানে কি, ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, আরেকটা ছিল নিরীক্ষা পদ্ধতি, নিরীক্ষা, অভ্যন্তরীণ নিরীক্ষা। হ্যাঁ, ব্যবস্থাপনা নিরীক্ষা, সেটা গুরুত্বপূর্ণ। তো দেখেন ব্যক্তিগত পর্যবেক্ষণ মানে হচ্ছে আমার কর্মীরা কাজ ঠিকঠাক ভাবে করছে কিনা তা হচ্ছে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করাকে বলা হয় ব্যক্তিগত পর্যবেক্ষণ। ব্যবস্থাপনা নিরীক্ষা মানে কি, নিরীক্ষা মানে হচ্ছে অডিট করা। আমি হচ্ছে আমার যে হিসাব নিকাশ গুলো আছে এগুলো যদি নিজে থেকে, নিজে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে বা কাউকে দিয়ে অডিট করাই, তখন দেখবো আমার কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ দায়, কি পরিমাণ সবকিছু থাকার কথা ছিল আসলে আসলে আছে কিনা সেই জিনিসগুলো যাচাই বাছাই করা হয় নিয়ন্ত্রণের মাধ্যমে। তো তাহলে বুঝতে পারছেন কিনা একটু জানান, তাহলে বুঝতে পারছেন কিনা একটু জানান। এগুলো হচ্ছে পদ্ধতি, পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দিলে আপনারা ইনশাল্লাহ পড়লে পারবেন। ওকে, এগুলা ইনশাল্লাহ পড়লে পারবেন। আচ্ছা তাহলে আজকে এতটুকুই। আশা করছি বুঝতে পারছেন। কালকে আমরা এমসিকিউ আলোচনা করব। আর আপনারা ততক্ষণ পর্যন্ত বইয়ের পেছনে যে জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়ে নেন। বিশেষ করে বোর্ডে আসা প্রশ্নগুলো খুব ভালো করে পড়েন। ইনশাল্লাহ আপনারা কমন পাবেন।
তো আশা করছি বুঝতে পারছেন। আর সৃজনশীল প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন। তো আজকে অনেকক্ষণ ক্লাস নেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।